2008 সালের নয়ডা জোড়া খুনের ঘটনা। 2008 সালের নয়ডা জোড়া খুনের ঘটনাটি 13 বছর বয়সী মেয়ে আরুষি তলোয়ার এবং তার পরিবারের দ্বারা নিযুক্ত 45 বছর বয়সী পুরুষ হেমরাজ বাঞ্জাদের অমীমাংসিত হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত। 2008 সালের 15-16 মে রাতে ভারতের নয়ডায় আরুষির বাড়িতে তাদের দুজনকে হত্যা করা হয়। এই ঘটনা জনসাধারণের আগ্রহ জাগিয়ে তোলে একটি রহস্যময় গল্প হিসেবে। আরুষি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে লোভনীয় অভিযোগ সহ চাঞ্চল্যকর সংবাদমাধ্যম প্রচারণাকে অনেকেই গণমাধ্যমের বিচার হিসেবে সমালোচনা করে। 16 মে যখন আরুষির মৃতদেহ তার শোবার ঘরে আবিষ্কৃত হয়, তখন হেমরাজ নিখোঁজ ছিলেন এবং তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়। পরের দিন, হেমরাজের আংশিক পচা মৃতদেহ বারান্দায় পাওয়া যায়। অপরাধস্থলটি তাৎক্ষণিকভাবে সুরক্ষিত করতে ব্যর্থ হওয়ার জন্য পুলিশ তীব্র সমালোচনার মুখে পড়ে। পরিবারের প্রাক্তন গৃহকর্মীদের বাদ দেওয়ার পর, পুলিশ আরুষির বাবা মা রাজেশ তলোয়ার এবং ডাহ নূপুর তলোয়ার প্রধান সন্দেহভাজন হিসেবে। পুলিশের সন্দেহ ছিল যে রাজেশ ভুক্তভোগীদের আপত্তিকর অবস্থানে পেয়ে হত্যা করেছে, অথবা রাজেশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে হেমরাজ তাকে ব্ল্যাকমেইল করেছিল এবং আরুষির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তলোয়ারের পরিবার এবং বন্ধুরা পুলিশকে অভিযোগ করেছিল যে তারা ভুল তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য তলোয়ারদের ফাঁসিয়েছে। এরপর মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়, যা বাবা মাকে অব্যাহতি দেয় এবং তলোয়ারের সহকারী কৃষ্ণ থাদারাই এবং 2 গৃহকর্মী, রাজকুমার এবং বিজয় মণ্ডল, কে সন্দেহ করে। 3 জনের নার্কো জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিবিআই ধরে নেয় যে তারা আরুষিকে যৌন নির্যাতনের চেষ্টার পরে এবং হেমরাজকে সাক্ষী থাকার কারণে হত্যা করেছে। সিবিআই এর বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য সন্দেহজনক পদ্ধতি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল এবং প্রমাণের অভাবে 3 জনকেই ছেড়ে দেওয়া হয়েছিল। 2009 সালে, সিবিআই তদন্তটি একটি নতুন দলের কাছে হস্তান্তর করে, যারা মামলাটি বন্ধ করার সুপারিশ করে। পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে, রাজেশ তলোয়ারকে একমাত্র সন্দেহভাজন হিসেবে নামকরণ করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবের কারণে তাকে অভিযুক্ত করতে অস্বীকৃতি জানানো হয়েছিল। রাজেশ তলোয়ারের বিরুদ্ধে সিবিআই এর সন্দেহকে ভিত্তিহীন বলে অভিহিত করে বাবা মা ক্লোজার রিপোর্টের বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে, একটি বিশেষ সিবিআই আদালত সিবিআই এর দাবি খারিজ করে দেয় যে পর্যাপ্ত প্রমাণ নেই এবং তলোয়ার দম্পতির বিরুদ্ধে মামলা পরিচালনার নির্দেশ দেয়। 2013 সালের নভেম্বরে, বাবা মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যদিও সমালোচনার মুখে রায়টি দুর্বল প্রমাণের উপর ভিত্তি করেছিল। তলোয়ার দম্পতি এলাহাবাদ হাইকোর্টে এই সিদ্ধান্তকে সফলভাবে চ্যালেঞ্জ করেন, যা 2017 সালে তাদের খালাস দেয়। মামলাটি এখনও অমীমাংসিত। আরুষি তলোয়ার দিল্লি পাবলিক স্কুলের 13 বছর বয়সী ছাত্রী ছিলেন। তিনি ছিলেন এক দন্তচিকিৎসক দম্পতি, ডক্টর রাজেশ তলোয়ার এবং ডক্টর নূপুর তলোয়ারের মেয়ে। পরিবারটি ভারতের উত্তর প্রদেশের নয়ডার সেক্টর 25, জলবায়ু বিহার এর একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। রাজেশ এবং নূপুর নয়ডার সেক্টর 27-এ তাদের ক্লিনিকে একসাথে অনুশীলন করতেন। তারা ফোর্টিস হাসপাতালেও রোগীদের দেখতেন, যেখানে রাজেশ দন্ত বিভাগের প্রধান ছিলেন। এছাড়াও, রাজেশ গ্রেটার নয়ডার আইটিএস ডেন্টাল কলেজে শিক্ষকতা করতেন। অনিতা এবং প্রফুল দুর্রানি, আরেক দন্তচিকিৎসক দম্পতি এবং তলোয়ার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, একই শহরে থাকতেন। এই দম্পতি তলোয়ারদের সাথে নয়ডা ক্লিনিকে ভাগ করে নিতেন। রাজেশ এবং অনিতা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লিনিকে কাজ করতেন, অন্যদিকে প্রফুল এবং নূপুর বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেখানে কাজ করতেন। দুর্রানি এবং তলোয়াররা দিল্লির হাউজ খাস এলাকায় একটি ক্লিনিকও ভাগ করে নিতেন। যোম প্রসাদ বাঞ্জাদে, যিনি হেমরাজ নামে বেশি পরিচিত, ছিলেন তলোয়ার পরিবারের গৃহকর্মী এবং রাঁধুনি। তিনি নেপালের অর্ঘাখাঞ্চি জেলার ধারাপানি গ্রামের বাসিন্দা ছিলেন। খুনের আগের ঘটনা। 15-16 মে 2008 রাতের খুনের আগে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটেছিল। রাত 9টার আগে 15 মে 2008 তারিখে, নূপুর তলোয়ার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তার ক্লিনিকে কাজ করতেন। তিনি আরুষিকে দুপুর রাত 1:30টায় স্কুল থেকে তুলে নিয়ে তাদের জলবায়ু বিহারের অ্যাপার্টমেন্টে ফিরে আসেন। নূপুরের সহ বোন বন্দনা তলোয়ার, রাজেশের ভাই দীনেশের স্ত্রী, দুপুরের খাবারের জন্য তাদের সাথে যোগ দেন। তারপর নূপুর এবং বন্দনা চলে যান, আরুষি বাড়িতে থাকেন। নূপুর বিকেল ভোর 4:30 থেকে সন্ধ্যা সকাল 7টা পর্যন্ত ফোর্টিস হাসপাতালে কাজ করতেন। তিনি সন্ধ্যা সকাল 7:30টার দিকে অ্যাপার্টমেন্টে ফিরে আসেন।
রাজেশ তলোয়ার সকাল সকাল পৌনে 8টা থেকে বিকাল রাত 3:30 পর্যন্ত আইটিএস ডেন্টাল কলেজে পড়াতেন এবং তারপর রাত সকাল 8:30 পর্যন্ত ক্লিনিকে রোগীদের সেবা করতেন। রাত 9টা, রাত 10টা। রাজেশ এবং তার ড্রাইভার উমেশ শর্মা রাত সকাল 9:30 নাগাদ জলবায়ু বিহারে ফিরে আসেন। শর্মা রাজেশকে অ্যাপার্টমেন্ট ভবনের সামনে নামিয়ে দেন এবং নূপুরের বাবা মায়ের বাড়িতে গাড়ি পার্ক করার জন্য গাড়ি চালিয়ে যান, যা হাঁটার দূরত্বের মধ্যে ছিল। শর্মা রাত সকাল 9:40 নাগাদ তলোয়ারের বাড়িতে ফিরে আসেন গাড়ির চাবি এবং রাজেশের ব্যাগ হেমরাজের হাতে তুলে দিতে, যিনি পরিবারের জন্য রাতের খাবার রান্না করেছিলেন। শর্মা নূপুর এবং আরুষিকে ডাইনিং টেবিলের কাছে এবং রাজেশকে তার শোবার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেন। আরুষি এবং হেমরাজকে জীবিত দেখে তিনিই শেষ পরিচিত বহিরাগত ছিলেন। রাত 10টা, রাত 11টা। তলোয়ার দম্পতির মতে, রাতের খাবারের পর, তারা আরুষির ঘরে যান এবং তাকে একটি সনি 130 ডিজিটাল ক্যামেরা দেন। 8 ক্যামেরাটি সেদিনই কুরিয়ারের মাধ্যমে আগেই এসে পৌঁছেছিল এবং হেমরাজ তা গ্রহণ করেছিল। রাজেশ প্রথমে আরুষির জন্মদিনে 24শে মে এটি দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু নূপুর রাজেশকে রাজি করায় সেদিন আরুষিকে জন্মদিনের সারপ্রাইজ হিসেবে এটি দিতে। আরুষি নিজের এবং তার বাবা মায়ের বেশ কয়েকটি ছবি তোলে, শেষটি রাত সকাল 10:10 এরপর, আরুষির বাবা মা তাদের ঘরে চলে যান, আর আরুষি তার ঘরেই থাকেন। রাত 11টা, রাত 12টা। বাবা মায়ের মতে, রাত 11টার দিকে রাজেশ নূপুরকে আরুষির ঘরে থাকা ইন্টারনেট রাউটারটি চালু করতে বলেন। নূপুর যখন আরুষির ঘরে আসে, তখন কিশোরীটি চেতন ভগতের দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ পড়ছিল। নূপুর রাউটারটি চালু করে নিজের ঘরে ফিরে আসে। এই সময়ে, রাজেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ল্যান্ডলাইন ফোনে, দম্পতির ঘরে রাখা একটি কলের উত্তর দেন। এর অর্থ হল রিংটোনটি চুপ করে ছিল না। রাজেশ এরপর কিছু স্টক মার্কেট এবং ডেন্টিস্ট্রি ওয়েবসাইট ঘুরে দেখেন এবং একটি ইমেল পাঠান। তিনি রাত 11:41:53 একটি ইমেল সাইট পরিদর্শন করেন, যে সময় ডেস্কটপ এবং ল্যাপটপে শেষবার ইন্টারনেট ব্যবহার দেখানো হয়। রাত 12টার পর 16ই মে, প্রায় মধ্যরাত, আরুষির বন্ধু আনমোল তাকে তার মোবাইল এবং তলোয়ারের বাসভবনের ল্যান্ডলাইনে কল করার চেষ্টা করে। কলগুলির উত্তর দেওয়া হয়নি। রাত দুপুর 12:30টার দিকে, সে তাকে একটি এসএমএস বার্তা পাঠায়, আরুষির ফোনে এই বার্তাটি পাওয়া যায়নি। ইন্টারনেট রাউটারটি শেষবারের মতো রাত দুপুর 12:08টায় ব্যবহার করা হয়েছিল। এর ভিত্তিতে, সিবিআই অনুমান করে যে রাজেশ রাত দুপুর 12:08 পর্যন্ত অনলাইনে ছিলেন। মধ্যরাত থেকে ভোর সকাল 6টার মধ্যে ঘটনার সঠিক ক্রম তদন্তকারীরা নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারেনি, নিচে অনুমান দেখুন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, আরুষি এবং হেমরাজকে রাত দুপুর 12টার মধ্যে হত্যা করা হয়েছিল। 1300 বর্গফুটের অ্যাপার্টমেন্টটিতে 3টি শোবার ঘর, চাকরদের ঘর সহ, একটি ড্রয়িং ডাইনিং রুম এবং একটি চাকরদের ঘর ছিল, যেখানে হেমরাজ ঘুমিয়েছিলেন। রাজেশ এবং নূপুর মাস্টার বেডরুমে ঘুমাচ্ছিলেন, আর আরুষি পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। হেমরাজের ঘরের বাইরে থেকে আলাদা প্রবেশপথ ছিল, এটি ভেতর থেকেও অ্যাপার্টমেন্টে প্রবেশপথ ছিল। জলবায়ু বিহারে তলোয়ার দম্পতির অ্যাপার্টমেন্টের প্রবেশপথের 3টি দরজা ছিল, বাইরেরতম গ্রিল গেট, মাঝের জালের দরজা এবং ভেতরেরতম কাঠের দরজা। মাঝের দরজা এবং কাঠের দরজা একই ফ্রেমে সংযুক্ত ছিল। হেমরাজের ঘরের 2টি দরজা ছিল, একটি দরজা অ্যাপার্টমেন্টের ভিতরে খোলা ছিল এবং অন্য দরজাটি 2টি গ্রিল দরজার মাঝখানে অবস্থিত ছিল। খুনের 1 বছর পর তলোয়ার দম্পতি বাইরেরতম গেটটি খুলে ফেলেন। আরুষির মৃতদেহ আবিষ্কার 16ই মে 2008 তারিখে, পরিবারের গৃহকর্মী ভারতী মণ্ডল, বয়স -35, সকাল 6টার দিকে তাদের দরজার কপাট বাজায়। 6 দিন আগে থেকে তার চাকরি ছিল। প্রতিদিন হেমরাজ তার জন্য দরজা খুলত, কারণ নূপুর এবং রাজেশ দেরি করে ঘুম থেকে উঠতেন, কিন্তু এবার, দ্বিতীয়বার ফোন করার পরেও কেউ দরজা খোলেনি। পরে সে জানায় যে সে বাইরের দরজাটি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু খোলা হয়নি। ভারতী তৃতীয়বার ডোরবেল বাজানোর পর, নূপুর ভেতরের কাঠের দরজাটি খুলে দেয়। মাঝের গ্রিল দরজার জাল দিয়ে কথা বলতে বলতে সে ভারতীকে বলে যে এই দরজাটি বাইরে থেকে বন্ধ। সে ভারতীকে হেমরাজের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। ভারতী যখন বলে যে সে জানে না, তখন নূপুর মন্তব্য করে যে হেমরাজ নিশ্চয়ই দুধ আনতে বাইরে গেছে এবং অবশ্যই বাইরে থেকে দরজাটি বন্ধ করে দিয়েছে। সে ভারতীকে হেমরাজ ফিরে না আসা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে বলে। ভারতী অপেক্ষা করতে চায়নি এবং নূপুরকে ডুপ্লিকেট চাবি ফেলে দিতে বলে। নূপুর তাকে নিচে যেতে বলল যাতে সে বারান্দা থেকে চাবিগুলো তাকে ছুড়ে দিতে পারে।
এরপর নূপুর হেমরাজের মোবাইল ফোনে কল করে, কিন্তু হঠাৎ কলটি কেটে যায়। সে আবার ফোন করার চেষ্টা করলে ফোনটি বন্ধ দেখাচ্ছিল। ভারতী যখন নিচে পৌঁছায়, নূপুর তাকে ফিরে গিয়ে দরজাটি কেবল লক করা আছে কিনা তা পরীক্ষা করতে বলে। ভারতী জোর দিয়ে বলে যে নূপুর যেভাবেই হোক চাবিগুলো ছুঁড়ে ফেলুক, যাতে দরজাটি লক থাকা অবস্থায় তাকে আবার সিঁড়ি দিয়ে উঠতে না হয়। নূপুর তখন চাবিগুলো ভারতীর দিকে ছুঁড়ে মারে। তলোয়ারদের মতে, এই সময়ের মধ্যে রাজেশও জেগে ওঠে। সে বসার ঘরে ঢুকে ডাইনিং টেবিলে প্রায় খালি স্কচ হুইস্কির বোতল দেখতে পায়, যা তাকে অবাক করে। সে নূপুরকে জিজ্ঞাসা করে বোতলটিকে সেখানে রেখেছে, এবং তারপর আতঙ্কিত হয়ে তাকে আরুষির ঘরটি পরীক্ষা করতে বলে। আরুষির ঘরে একটি লক দরজা ছিল এবং এটি সাধারণত লক থাকত। এটি কেবল ভিতর থেকে বা বাইরে থেকে চাবি দিয়ে খোলা যেত। কিন্তু সেই সকালেই তারা ঘরের দরজা খুলে দেখতে পান। ঘরে ঢুকে তারা আরুষির মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। রাজেশ চিৎকার করতে শুরু করেন, আর নূপুর চুপ করে থাকেন, তার মতে, ধাক্কার কারণে। ইতিমধ্যে ভারতী বাইরের গেটের কাছে ফিরে আসেন। তিনি দরজাটি ধাক্কা দেন, এবং চাবি ছাড়াই দরজাটি খুলে যায়। তিনি দেখতে পান যে মাঝের দরজাটি তালাবদ্ধ, কিন্তু তালাবদ্ধ ছিল না। তিনি দরজাটি খুলে ভেতরে প্রবেশ করেন। যখন তিনি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন, তখন তিনি রাজেশ এবং নূপুরকে কাঁদতে দেখেন। নূপুর তাকে আরুষির ঘরে আসতে বলেন। ভারতী ঘরের প্রবেশপথে দাঁড়িয়ে থাকে। নূপুর ভিতরে প্রবেশ করে। আরুষির মৃতদেহ তার বিছানার উপর পড়ে থাকে, এটি একটি ফ্লানেল কম্বল দিয়ে ঢাকা। নূপুর কম্বলটি টেনে আনেন, এবং ভারতী দেখতে পান যে আরুষির গলা কাটা ছিল। বাবা মা উভয়ই কাজের মেয়ের সামনে আরুষির হত্যার জন্য হেমরাজকে দোষারোপ করেন। ভারতী প্রতিবেশীদের জানাতে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যান। তিনি বাড়িতে ফিরে এসে তলোয়ারদের জিজ্ঞাসা করেন যে তারা কি তাকে দৈনন্দিন গৃহস্থালির কাজ করতে চান। যখন তারা না বলল, তখন সে অন্য বাড়িতে কাজ করতে চলে গেল। তালোয়ার দম্পতি তাদের পরিবার এবং বন্ধুদের ফোন করে। তালোয়ার দম্পতির একতলার নিচে থাকা প্রতিবেশী পুনিশ রাই ট্যান্ডন জলবায়ু বিহারের নিরাপত্তারক্ষী বীরেন্দ্র সিংকে পুলিশকে জানাতে বলেন। ততক্ষণে পুলিশ এসে পৌঁছায়। লিভিং রুমে 15 জন এবং তলোয়ার দম্পতির শোবার ঘরে 5-6 জন লোক ছিল। কেবল আরুষির ঘরটি খালি ছিল। অপরাধস্থলটি সম্পূর্ণ পদদলিত করা হয়েছিল। একটি ধনী পাড়ায় হত্যার গল্পটি অনেক সংবাদমাধ্যমকেও আকৃষ্ট করেছিল, যারা সকাল 8টা নাগাদ বাড়ির চারপাশে জড়ো হয়েছিল। হেমরাজকে সন্দেহভাজন হিসেবে 16ই মে, নিখোঁজ চাকর হেমরাজকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পুলিশে অভিযোগে রাজেশ তার মেয়ের হত্যার জন্য হেমরাজকে দায়ী করেছিলেন। তিনি বারবার পুলিশকে অ্যাপার্টমেন্টে সময় নষ্ট না করে হেমরাজের পিছু নিতে বলেছিলেন এবং নেপালে হেমরাজের জন্মস্থানে ছুটে যাওয়ার জন্য 25,000 টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পুলিশের সন্দেহ ছিল যে হেমরাজ স্কচ হুইস্কি খাওয়ার পর মদ্যপ অবস্থায় আরুষির ঘরে প্রবেশ করে এবং তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। যখন সে বাধা দেয়, তখন সে তাকে কুকরি, নেপালি ছুরি দিয়ে হত্যা করে। পুলিশ তাকে ধরার জন্য টিপসের জন্য 20,000 টাকা পুরস্কার ঘোষণা করে। সকাল 8:30টার দিকে উত্তরপ্রদেশের 2 পুলিশ কনস্টেবল আরুষির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। রাজেশের ভাই দীনেশ তলোয়ার, তার গাড়িচালক উমেশ শর্মা এবং তার শৈশবের বন্ধু অজয় চাড্ডা কনস্টেবলদের সাথে ছিলেন। দুপুর 1টার দিকে মৃতদেহটি বাড়িতে আনা হয় এবং বসার ঘরে বরফের টুকরোর উপর রাখা হয়। বিকেল 4টার দিকে এটিকে অন্তিম নিবাস শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। তলোয়ার দম্পতির মতে, যাদের পরে মৃতদেহ দাহ করার জন্য তাড়াহুড়ো করার অভিযোগ আনা হয়েছিল, তারা দ্রুত পচে যাচ্ছিল এবং পরিবারের প্রবীণরা দাহ করার জন্য চাপ দিচ্ছিলেন। এছাড়াও, পুলিশ নিশ্চিত করেছে যে মৃতদেহটি আর কোনো পরীক্ষার প্রয়োজন নেই। পরে পুলিশ অভিযোগ করে যে তলোয়ার দম্পতির গৃহকর্মীরা আরুষির ঘর পরিষ্কার করার ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো করেছিলেন। তলোয়ার দম্পতির আত্মপক্ষ সমর্থনে, তাদের কম্পাউন্ডার বিকাশ শেঠি আদালতকে বলেন যে তিনি পুলিশ কর্মী এবং অপরাধস্থলে উপস্থিত একজন মহিলা কনস্টেবলের কাছ থেকে ঘর পরিষ্কার করার অনুমতি পেয়েছেন। আরুষির রক্তমাখা গদির কিছু অংশ কেটে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল, তার বালিশ, বিছানার চাদর এবং কাপড় সহ। পরে বিকাশ শেঠি সাক্ষ্য দিয়েছেন যে তিনি আরও 3 জনের সাথে গদির অবশিষ্ট অংশটি বারান্দায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখতে পান যে এটি তালাবদ্ধ। এরপর একজন বৃদ্ধা মহিলা তাকে পাশের বারান্দায় গদিটি রাখতে বলেন। রাজেশের ড্রাইভার শর্মা তখন প্রতিবেশী পুনিশ ট্যান্ডনের কাছে তার বারান্দার চাবি চেয়েছিলেন। এর আগে, বিকেল 4টায়ও, শর্মা ট্যান্ডনের কাছে চাবি চেয়েছিলেন,
বলেছিলেন যে তাকে আরুষির মৃতদেহের জন্য আনা বরফটি ফেলে দিতে হবে। এবার ট্যান্ডন নিজেই বারান্দাটি খুলেছিলেন। শর্মা, শেঠি এবং আরও দুজন গদিটি তার বারান্দায় টেনে নিয়ে যান। ট্যান্ডন তারপর বারান্দার দরজাটি বন্ধ করে দেন। তাদের কেউই হেমরাজের মৃতদেহ দেখতে পাননি, যা পাশের বারান্দায় পড়েছিল, একটি গ্রিল করা দেয়াল দিয়ে আলাদা। সিবিআই অনুসারে, যখন ময়নাতদন্তের রিপোর্ট লেখা হচ্ছিল, তখন বিকাল ৩টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ১৬ই মে, দীনেশ তলোয়ার এবং ডক্টর সুশীল চৌধুরীর মধ্যে টেলিফোনে কথোপকথনের একটি সিরিজ হয়েছিল। দীনেশের বন্ধু এবং আইসিএআরই চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, এবং কে কে গৌতম, অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কে কে গৌতম ২০১২ সালের শেষের দিকে সিবিআই আদালতে জবানবন্দি দেওয়ার সময় বলেছিলেন যে চৌধুরী তাকে ময়নাতদন্তের রিপোর্ট থেকে যৌন নির্যাতনের কোনো উল্লেখ বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা মেনে নিতে অস্বীকৃতি জানান। তিনি আদালতকে বলেছিলেন যে তিনি প্রথম সিবিআই দলকে এই ঘটনাটি উল্লেখ করেছিলেন, কিন্তু তারা তাদের রেকর্ড থেকে এই তথ্য বাদ দিয়েছিল। হেমরাজের মৃতদেহ আবিষ্কার। ১৬ই মে সকালে, তলোয়ারদের বাড়িতে আসা দর্শনার্থীরা বারান্দার দরজার হাতলে কিছু রক্তের দাগ দেখতে পান। রাজেশের প্রাক্তন সহকর্মী রাজীব কুমার ভার্সনে এবং রোহিত কোচার পরে পুলিশকে বলেছিলেন যে তারা বারান্দার দরজা, তার তালা এবং বারান্দায় যাওয়ার সিঁড়িতে রক্তের দাগ দেখেছেন। তলোয়ারদের বাড়িতে যাওয়ার সময়, ভার্সনে সিঁড়ি বেয়ে বারান্দায় গিয়েছিলেন। ২৬ তবে, আরও বেশ কয়েকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে তারা সকালে সিঁড়িতে কোনো রক্তের দাগ দেখতে পাননি। এই সাক্ষীদের মধ্যে ছিলেন উমেশ শর্মা, পুনিশ রাই ট্যান্ডন, ভারতী মণ্ডল এবং বিকাশ শেঠি নামে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। সুতরাং, রক্তের দাগগুলি সম্ভবত সেই দলটি রেখে গিয়েছিল যারা আরুষির গদি তলোয়ারদের বারান্দায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কোচর জানিয়েছেন যে বারান্দার দরজায় রক্তের দাগগুলি অখিলেশ কুমার নামে একজন পুলিশ কনস্টেবলের নজরে আনা হয়েছিল। প্রফুল্ল দুর্রানি, যিনি বাড়িটি পরিদর্শন করেছিলেন, দাবি করেছেন যে পুলিশ প্রথমে বারান্দার দরজার জায়গাটি মরিচা বলে উড়িয়ে দিয়েছিলেন এবং মেঝেতে রক্তের দাগও উড়িয়ে দিয়েছিলেন। ভার্সনির মতে, পুলিশ তাকে বলেছিল যে খুনি অবশ্যই বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করেছিল বা অস্ত্র লুকিয়ে রেখেছিল, কিন্তু তালাবদ্ধ অবস্থায় পেয়ে ফিরে এসেছিল। অবশেষে, পুলিশকে বারান্দা তদন্ত করতে রাজি করানো হয়েছিল, কিন্তু তারা বারান্দার দরজার চাবি পেতে পারেনি। রোহিত কোচর পরে সাক্ষ্য দিয়েছিলেন যে যখন একজন পুলিশ সদস্য রাজেশের কাছে বারান্দার চাবি চেয়েছিলেন, তখন তিনি ঘরে ঢুকেছিলেন এবং দীর্ঘক্ষণ বাইরে আসেননি। ভার্সনি আদালতকে বলেছিলেন যে রাজেশ সিঁড়ির দিকে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ ফিরে এসে বাড়ির ভিতরে চলে যান। রাজেশ পরে বলেছিলেন যে সেই সময় কি ঘটেছিল তার সঠিক স্মৃতি তার নেই, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি তদন্তকারীদের বাড়ির কোনো অংশে যেতে কখনো বাধা দেননি। শেষ পর্যন্ত, পুলিশ দরজা খুলতে পারেনি এবং পরের দিন পর্যন্ত তালাবদ্ধ থাকতে দেয়নি। পুলিশ সুপার এসপি মহেশ মিশ্র সাক্ষ্য দিয়েছেন যে তিনি ১৬ই মে বারান্দার দরজা খোলার জন্য বলেছিলেন। তবে, তার অধস্তনরা তাকে বলেছিলেন যে রাজেশ তলোয়ার চাবি খুঁজে পাননি এবং দরজা ভাঙার জন্য কোনো মেকানিক খুঁজে পাননি। তিনি আরও বলেছেন যে, তিনি এই অবহেলার বিষয়ে নয়ডার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসএসপি এর কাছে একটি প্রতিবেদন দাখিল করেছেন। ১৭ই মে সকালে, রাজেশ এবং নূপুর তলোয়ার হিন্দু রীতি অনুসারে গঙ্গা নদীতে আরুষির চিতাভস্ম বিসর্জন দেওয়ার জন্য হরিদ্বার রওনা হন। বেশ কয়েকজন দর্শনার্থী তলোয়ারদের বাড়িতে, যা দীনেশ তলোয়ার পরিচালনা করছিলেন, তাদের সমবেদনা জানাতে আসতে থাকেন। এই দর্শনার্থীদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কে গৌতম ছিলেন, যাকে সুশীল চৌধুরী তলোয়ারদের বাড়িতে আসতে অনুরোধ করেছিলেন। বাড়িতে পৌঁছানোর পর, গৌতম আরুষি এবং হেমরাজের ঘরগুলি পরীক্ষা করে দেখেন। দীনেশ তাকে বারান্দার দরজার হাতলে রক্তের দাগ দেখান। গৌতমের মতে, দীনেশ তাকে বারান্দায় যাওয়ার জন্য অনুরোধ করেন। দরজা খুলে গেল। গৌতম তখন এসপি মহেশ মিশ্রকে ফোন করে জানালেন যে তালা ভাঙতে হবে। মিশ্র প্রতিশ্রুতি দিলেন যে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ইতিমধ্যে স্টেশন অফিসার দাতারাম নৌনেরিয়াকে অ্যাপার্টমেন্টে পাঠালেন। বারান্দার চাবিটি এখনও পাওয়া যায়নি। অনিতা দুর্রানি তলোয়ারদের প্রতিবেশী পুনিশ ট্যান্ডনকে জিজ্ঞাসা করলেন যে তার কাছে তলোয়ারদের বারান্দার ডুপ্লিকেট চাবি আছে কিনা, যার উত্তর ট্যান্ডন নেতিবাচকভাবে দিয়েছিলেন। অবশেষে, দাতারাম নৌনেরিয়া তালাটি ভেঙে ফেললেন। ২৪ দলটি বারান্দায় প্রবেশ করার সাথে সাথে তারা রক্তাক্ত টানার চিহ্ন দেখতে পান। সকাল 10:30টার দিকে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ, পচনের পর্যায়ে, পড়ে থাকতে দেখা যায়।
দীনেশ তলোয়ার নতুন আবিষ্কৃত মৃতদেহটি শনাক্ত করতে পারেননি এবং রাজেশ এবং নূপুরকে, যারা হরিদ্বারে যাচ্ছিলেন, ফোন করে বাড়ি ফিরে যেতে বলেন। ইতিমধ্যে এসপি মহেশ মিশ্র ঘটনাস্থলে পৌঁছে যান। যখন দম্পতি বাড়িতে পৌঁছান, তখন নূপুর ঘরে প্রবেশ করেননি। আরুষির ছাই নিয়ে গাড়িতে বসেছিলেন তিনি, কারণ তিনি মনে করেছিলেন ছাই ভেতরে নিয়ে যাওয়া অশুভ। রাজেশ মৃতদেহ শনাক্ত করার জন্য উপরে যান। তিনি পুলিশকে বলেন যে আঘাত এবং পচনের কারণে তিনি নিশ্চিত হতে পারছেন না যে এটি হেমরাজের মৃতদেহ। পরে হেমরাজের এক বন্ধু মৃতদেহটি তার বলে শনাক্ত করেন। রাজেশ এবং নূপুর পরে হরিদ্বারে তাদের যাত্রা শুরু করেন এবং একই দিনে ফিরে আসেন। হরিদ্বারে রাজেশ পুরোহিতের রেকর্ডে আরুষির মৃত্যুর সময় রাত 2টায় প্রবেশ করেন। রাতে ডাহ নরেশ রাজ হেমরাজের মৃতদেহের ময়নাতদন্ত করেন। ইউপি পুলিশ তাৎক্ষণিকভাবে অপরাধস্থলটি ঘিরে রাখেনি এবং ফরেনসিক দল যখন প্রমাণ সংগ্রহ করতে আসে তখন মিডিয়া সহ অনেকেই কোনো অনুমতি ছাড়াই অ্যাপার্টমেন্টে অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন। সিবিআই দলের মতে, পুলিশের অবহেলার কারণে অপরাধস্থলের 90% প্রমাণ ধ্বংস হয়ে গেছে। তাদের ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, আরুষি এবং হেমরাজ দুজনেই রাত 12টা থেকে 1টার মধ্যে মারা গেছেন। দুজনকেই প্রথমে একটি ভারী ভোঁতা অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল, যার ফলে আকৃতির ক্ষত তৈরি হয়েছিল এবং ফলস্বরূপ তাদের মৃত্যু হয়েছিল। তারপর একটি ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে ফেলা হয়েছিল। শ্বাসরোধের কোনো চিহ্ন ছিল না। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন। ভোঁতা আঘাত। আরুষির কপালে, বাম চোখের উপরে, ভোঁতা আঘাতের চিহ্ন ছিল। সিবিআই ক্লোজার রিপোর্টে অসিপিটাল হারেও আঘাতের কথা উল্লেখ করা হয়েছে, তবে তালোয়ার দম্পতির আইনজীবীদের মতে, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা একমাত্র আঘাতটি বাম প্যারিটাল হারে। আঘাতের ফলে 4 সেমি x 3 সেমি আকারের গভীর ক্ষত হয়েছিল এবং তার মস্তিষ্কে 8 সেমি x 2 সেমি আকারের রক্ত জমাট বেঁধেছিল। হেমরাজ। ভোঁতা আঘাতটি হেমরাজের মাথার পিছনে ছিল। ঘাড়ে কাটা ক্ষত। আরুষির ঘাড়ে কাটা চিহ্নের পরিমাণ 14 সেমি x 6 সেমি। ঘাড়ের কাটা অংশ থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল এবং কোনো ধমনী বের হয়নি, যা ইঙ্গিত দেয় যে ভোঁতা আঘাতের পরে এই ক্ষতগুলি হয়েছিল। হেমরাজের ঘাড়ে একই অবস্থানে একই রকম কাটা ছিল। 2008 সালের মে মাসে, ফরেনসিক বিজ্ঞানীরা বলেছিলেন যে আরুষিকে প্রথমে একটি ভারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। রক্ত জমাট বাঁধার আকার দেখে বোঝা যায় যে কপালে প্রথম আঘাতের ফলে 2 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। 2012 সালে আরুষির বাবা মাকে হত্যার অভিযোগ আনার পর, সিবিআই দাবি করেছিল যে বিশেষজ্ঞদের মতে, রাজেশের একটি গলফ ক্লাবের স্পর্শের দূরত্বের মাত্রা মৃতদেহের উপর পাওয়া আঘাতের মাত্রার সাথে মিলে যায়। ডক্টর সুনীল দোহরে সাক্ষ্য দিয়েছিলেন যে আকৃতির আঘাতের জন্য ব্যবহৃত অস্ত্রটি সম্ভবত একটি গলফ ক্লাব হতে পারে। আসামিপক্ষ যুক্তি দিয়েছিলেন যে সিবিআই অফিসাররা দোহরের মুখ থেকে গলফ ক্লাব শব্দটি বের করেছিলেন। তলোয়ার দম্পতির আইনজীবী বলেছিলেন যে আরুষির চুলের রেখার ফ্র্যাকচার ছিল এবং ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর আর কে শর্মাকে হাজির করা হয়েছিল, যিনি আদালতকে বলেছিলেন যে এই ফ্র্যাকচারটি কোনো গলফ ক্লাবের কারণে হতে পারে না। ভুক্তভোগীদের গলা কাটার জন্য ব্যবহৃত অস্ত্রটি কখনো খুঁজে পাওয়া যায়নি। ক্ষতস্থানের একই পরিমাপ থেকে বোঝা যায় যে উভয় ভুক্তভোগীর ক্ষেত্রেই একই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। 2008 সালের মে মাসে, ফরেনসিক বিজ্ঞানীরা মন্তব্য করেছিলেন যে ক্ষতগুলি ক্লিনিক্যাল নির্ভুলতা এবং সতর্কতার সাথে চিন্তাভাবনা প্রদর্শন করেছে, কারণ ক্ষতগুলি সঠিক স্থানে আঘাত করা হয়েছিল শ্বাসনালী কেটে মস্তিষ্কে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহকারী গুরুত্বপূর্ণ বাম সাধারণ ক্যারোটিড ধমনী কেটে ফেলার জন্য। প্রাথমিকভাবে, যখন নয়ডা পুলিশ প্রথমে বাবা মাকে সন্দেহ করেছিল, তখন তারা বলেছিল যে ব্যবহৃত অস্ত্রটি একটি অস্ত্রোপচারের ছুরি। 2008 সালের জুন নাগাদ, সিবিআইয়ের সন্দেহ 3 নেপালি পুরুষের দিকে চলে যায় এবং অস্ত্রটি কুকরি, এক ধরনের নেপালি ছুরি বলে মনে করা হয়। দ্বিতীয় সিবিআই দল, অস্ত্রোপচারের যন্ত্র, তত্ত্বে ফিরে আসে। 2013 সালে, সিবিআই আদালতকে জানায় যে তলোয়ার দম্পতির আলমা ম্যাটার মাওলানা আজাদ মেডিকেল কলেজের অনুষদের মতে, তাদের ডেন্টাল ছাত্রদের অস্ত্রোপচার শেখানো হতো। আসামিপক্ষ যুক্তি দিয়েছিল যে একজন দন্তচিকিৎসকের স্ক্যালপেলের কাটা পৃষ্ঠ প্রায় 1 সেন্টিমিটার লম্বা, যন্ত্রটি ক্যারোটিড ধমনী ভেদ করার জন্য এত সূক্ষ্ম যে এটি কেটে ফেলা যায় না। আসামিপক্ষের সাক্ষী ডাহ আর কে শর্মার মতে, ক্ষতগুলি সার্জিক্যাল স্ক্যালপেল নং 10 দন্তচিকিৎসকরা ব্যবহার করেন না অথবা কুকরি দ্বারা সৃষ্ট হতে পারে। আরুষির দেহ বিছানায় পড়েছিল, সাদা ফ্ল্যানেলের কম্বল দিয়ে ঢাকা ছিল। তার মুখ তার স্কুল ব্যাগ দিয়ে ঢাকা ছিল।
বালিশ, বিছানা, দেয়াল, মেঝে এবং শোবার ঘরের দরজার সামনের দিকে রক্ত ছিল। তবে খেলনা, স্কুল ব্যাগ এবং বিছানার পিছনে রাখা গোলাপি বালিশে কোনো রক্ত ছিল না। এই জিনিসপত্রগুলি রক্তের ছিটানো অংশের সীমার মধ্যে ছিল, যা ইঙ্গিত দেয় যে হত্যার পরে এগুলি বিছানায় রাখা হয়েছিল। আরুষির দেহ বিছানায় অক্ষত অবস্থায় পড়েছিল এবং বিছানার চাদরটি মসৃণভাবে বিছিয়ে রাখা হয়েছিল। সিবিআই এর মতে, দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ বইটিতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি, যা আরুষি হত্যার আগে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরুষির দেহ, ডক্টর সুনীল দোহরের লেখা 2008 সালের ময়নাতদন্ত প্রতিবেদনে আরুষির যৌনাঙ্গকে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি বলে চিহ্নিত করা হয়েছে, যার ফলে যৌন নির্যাতনের বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে, তবে তার যোনিতে সাদা স্রাব থাকার কথাও উল্লেখ করা হয়েছে। সাদা স্রাবের নমুনা স্থানীয় জেলা হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যেখানে বীর্যের অনুপস্থিতির কথা জানানো হয়েছিল। যাই হোক, পরে 2009 সালে যখন এই যোনি সোয়াব নমুনাটি সিবিআই এর ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল, তখন সন্দেহ করা হয়েছিল যে এটিতে কারচুপি করা হয়েছে। নিচে দেখুন। শেষ পর্যন্ত সিবিআই সিদ্ধান্তে পৌঁছে যে নমুনাটি দূষিত ছিল, তবে ইচ্ছাকৃতভাবে কারচুপি করা হয়নি। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উর্মিলা শর্মা সাক্ষ্য দেন যে ঋতুচক্র শুরু হওয়ার পরে 13 এবং 14 বছর বয়সী মেয়েদের মধ্যে সাদা স্রাব স্বাভাবিক। বিছানার চাদরের নিচে তার শ্রোণী অঞ্চলের নিচে একটি ভেজা বৃত্তাকার চিহ্ন ছিল, যা প্রস্রাব ছিল না। তার পায়জামায় এমন কোনো ভেজা দাগ ছিল না, যা খোলা ছিল। তার অন্তর্বাসেও কোনো প্রস্রাব বা অন্য কোনো শারীরিক তরল পাওয়া যায়নি। আরুষির নিচের পোশাকটি টেনে বা নামিয়ে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে, কারণ তার নিতম্বের ফাটল দৃশ্যমান ছিল। সিবিআই সন্দেহ করেছিল যে তার শ্রোণী অঞ্চলটি পরিষ্কার করা হয়েছিল এবং পরে পায়জামাটি টেনে তোলা হয়েছিল। পরবর্তীতে 2012 সালে ডক্টর দোহরে বলেছিলেন যে আরুষির গোপনাঙ্গ অসাধারণভাবে প্রসারিত ছিল, যদিও ধর্ষণের কোনো চিহ্ন ছিল না। তিনি বলেছিলেন যে তার হাইমেন ছিঁড়ে গেছে এবং এতে একটি পুরানো ছিদ্র ছিল। তিনি আরও বলেছিলেন যে তার যোনিপথ অপ্রয়োজনীয়ভাবে বড় ছিল, তার জরায়ুর মুখ দৃশ্যমান ছিল এবং সাদা স্রাব যোনিপথে সীমাবদ্ধ ছিল, যখন এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার কথা ছিল। ডক্টর ডোহরে বলেন যে তিনি তার মূল প্রতিবেদনে এই পর্যবেক্ষণগুলি উল্লেখ করেননি, কারণ এগুলি ছিল তার ব্যক্তিগত ফলাফল, এবং উদ্ঘাটনগুলি অনির্দিষ্ট এবং খুবই অদ্ভুত। তিনি আরও যোগ করেন যে আরুষির শরীরে পাওয়া প্রশস্ত যোনিপথটি কেবল তখনই ঘটতে পারে যখন রিগর মর্টিস স্থাপনের সময় কেউ এটিকে হস্তক্ষেপ করেছিল। তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে আরুষির মৃত্যুর পরে তার গোপনাঙ্গ পরিষ্কার করা হয়েছিল বলে মনে হচ্ছে। হেমরাজের দেহ এবং বারান্দা। মৃত্যুর পরে হেমরাজের দেহটি বারান্দায় কমপক্ষে 20 ফুট টেনে নিয়ে যাওয়া হয়েছিল, যা তার কনুইতে রক্তের চিহ্ন এবং ঘর্ষণ ক্ষত দ্বারা স্পষ্ট। মৃতদেহটি ছাদের প্রবেশপথের বাম দিকে এয়ার কন্ডিশনার এসি এর বহির্মুখী ইউনিটের কাছে পড়েছিল এবং ছাদের কুলার থেকে একটি প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মৃতদেহটিকে এসি ইউনিটের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে হচ্ছে, কারণ এসি ইউনিটের কাছে রক্তের পরিমাণ বেশি ছিল। এফএসএল গান্ধীনগরের একজন বিশেষজ্ঞ এবং সিএফএসএল এর বিশেষজ্ঞদের একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ছাদে টানার চিহ্নটি রক্তমাখা একটি দেহ বিছানার চাদরে আটকে রাখার পর টেনে নিয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছিল। এর ফলে সন্দেহ জাগে যে হেমরাজকে অন্য কোথাও হত্যা করা হতে পারে এবং তার দেহ লুকানোর জন্য ছাদে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, 2008 সালের জুন মাসে সিবিআই এর ইউভি আলো পরীক্ষাকারী দল রিপোর্ট করে যে তারা ছাদ ছাড়া অন্য কোথাও হেমরাজের রক্তের দাগ খুঁজে পায়নি। তাই, যদি না খুনি মূল হত্যার স্থানটি পরিষ্কার করে, তাহলে মনে হয় হেমরাজকে ছাদেই হত্যা করা হয়েছে। 17 মে ছাদে যাওয়ার সিঁড়িতে পাওয়া রক্তটি সম্ভবত সেই গদি থেকে এসেছিল যা পরিষ্কারকরা ছাদে ফেলতে চাইছিল। তলোয়ার দম্পতির ছাদ এবং পার্শ্ববর্তী ছাদকে আলাদা করে এমন লোহার গ্রিলের উপর একটি ডাবল বেড কভার ঝুলানো ছিল। তদন্তকারীরা ছাদের দেয়ালে একটি রক্তমাখা তালের ছাপ খুঁজে পান। পরে রক্তটি হেমরাজের বলে শনাক্ত করা হয়, কিন্তু ছাপটি শনাক্ত করা যায়নি। পুলিশ বারান্দায় রক্তমাখা জুতার ছাপের ছবিও তুলেছে, জুতার মাপ ছিল 8 বা 9। তলোয়ার দম্পতির আইনজীবী পিনাকি মিশ্রের মতে, যারা হেমরাজের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন তারা তার মুখে লোম দেখতে পেয়েছিলেন, সম্ভবত তার খুনির। তবে পুলিশ এটি পরীক্ষা করে দেখেনি। আরুষির দেহের বিপরীতে, যার পেটে অপাচ্য খাবার ছিল, হেমরাজের পেটে মাত্র 25 মিলি তরল ছিল, যা ইঙ্গিত দেয় যে তিনি রাতের খাবার খাননি।
এই প্রমাণটিও সমর্থন করে যে 16ই মে সকালে রান্নাঘরে তার রাতের খাবার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। 2012 সালে সন্দেহভাজন হিসেবে আরুষির বাবা মায়ের বিরুদ্ধে মামলা চলাকালীন ডক্টর নরেশ রাজ আদালতকে বলেছিলেন যে হেমরাজের দেহ ময়নাতদন্তের জন্য আনার সময় তার লিঙ্গ ফুলে গিয়েছিল। তার মতে, এর অর্থ হল তিনি হয় যৌন মিলনের মাঝখানে ছিলেন, অথবা একটি করার কথা ছিল। আসামিপক্ষের আইনজীবী একটি মেডিকেল বইয়ের উদ্ধৃতি দিয়েছিলেন যেখানে বলা হয়েছে যে মৃত্যুর পরে লিঙ্গের এই গোলাভাব স্বাভাবিক। জবাবে, ডাক্তার বলেছিলেন যে তার সিদ্ধান্ত কোনো চিকিৎসা কর্তৃপক্ষের উপর ভিত্তি করে নয়, বরং তার নিজের বিবাহিত জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। হেমরাজের ঘর। 1 জুলাই 2008 তারিখে প্রথম সিবিআই দলকে কে গৌতমের একটি বিবৃতি রেকর্ড করে, যেখানে তিনি 17ই মে হেমরাজের ঘরটি খুঁজে পাওয়ার বর্ণনা দেন। এই বিবৃতি অনুসারে, গৌতম 3টি গ্লাস দেখেছিলেন, যার মধ্যে 2টিতে কিছু পরিমাণে মদ ছিল, এবং তৃতীয়টি খালি ছিল। তিনি 3টি বোতলও পেয়েছিলেন, কিংফিশার বিয়ার, একটি স্প্রাইট এবং সুলা হুইস্কি। পরে, কিংফিশার বোতলে হেমরাজের ডিএনএ পাওয়া যায়, যদিও সিবিআইয়ের তদন্তকারীদের মতে, তিনি একজন মদ্যপ ছিলেন। গৌতম বৃত্তের টয়লেটেও গিয়েছিলেন যেখানে তিনি একাধিক ব্যক্তির প্রস্রাব পেয়েছিলেন। বিবৃতি অনুসারে, তিনি হেমরাজের গদিতে একটি ডিপ্রেশনও দেখেছিলেন যা তার ঘরে 3 জনের উপস্থিতি নির্দেশ করে। তবে, 2012 সালে, গৌতম আদালতকে বলেছিলেন যে কোনো গ্লাসে কোনো মদ ছিল না। তিনি আরও বলেছিলেন যে গদির অবস্থার উপর ভিত্তি করে তিনি ঘরে 3 জনের উপস্থিতির পরামর্শ দেননি। এই অসঙ্গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করা উচিত কেন তার বক্তব্য সঠিকভাবে রেকর্ড করা হয়নি। তিনি বলেন যে প্রথম সিবিআই দলের একজন কর্মকর্তা তার বলা বেশ কিছু কথা বিকৃত করেছেন, যা তিনি বলেননি তা যোগ করেছেন এবং সেই সময়ে তদন্তের ধারার সাথে মানানসই একটি বিবৃতি দিয়েছেন। দরজা এবং চাবি। অ্যাপার্টমেন্টে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন ছিল না এবং সকালে মাঝের গ্রিলের দরজাটি বাইরে থেকে বন্ধ অবস্থায় পাওয়া গেছে। বাড়ির প্রবেশপথের 2টি পরিচিত চাবি ছিল। একটি সেট তলোয়ার দম্পতির কাছে এবং অন্যটি হেমরাজের কাছে ছিল। 16ই মে সকালে নূপুর একগুচ্ছ চাবি দাসীর কাছে ফেলে দেয়। সিবিআই অনুসারে, নূপুর হেমরাজের ঘর থেকে এই চাবিগুলি নিয়ে গিয়েছিল। নূপুরের মতে, হেমরাজের চাবি সাধারণত সাইডবোর্ডে রাখা হতো, কিন্তু সেই সকালে সে সেগুলো খুঁজে পেত না, তাই সে তার নিজের চাবিটি পরিচারিকার দিকে ছুঁড়ে মারে। এই চাবিটি কি নূপুরের নাকি হেমরাজের? এই প্রশ্নটি প্রাথমিকভাবে তদন্তের সাথে প্রাসঙ্গিক ছিল, কারণ এমন খবর পাওয়া গেছে যে মাঝের গ্রিলের দরজাটি বাইরে থেকে চাবি দিয়ে বন্ধ করা হয়েছিল। যদি 2টি চাবিই ভিতরে থাকে এবং সিবিআই ঠিক বলে থাকে, তাহলে এর অর্থ হতে পারে যে বাবা মা দরজাটি তালাবদ্ধ করেছিলেন, তারপর হেমরাজের দরজা দিয়ে তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন যা তারা তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য ভিতর থেকে বন্ধ করেছিলেন। যাই হোক, পরে আদালতে গৃহকর্মী ভারতীর সাক্ষ্য প্রমাণ করে যে দরজাটি কেবল বাইরে থেকে আটকানো ছিল। সুতরাং, যদি খুনিরা পিতামাতা না হন, তাহলে তারা ভেতরের কাঠের দরজাটি, যা বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, বন্ধ করতে পারতেন এবং তারপর মাঝের গ্রিলের দরজাটি বাইরে থেকে আটকে দিতে পারতেন। 16ই মে সকালে যখন পরিচারিকা ভারতী বাড়িতে আসেন, তখন তিনি বাইরের দরজাটি ধাক্কা দেওয়ার চেষ্টা করেন কিন্তু খুলতে পারেননি। চাবির গোছা, যা নূপুর ফেলে দিয়েছিল, সংগ্রহ করার পর যখন সে গেটে ফিরে আসে, তখন সে ধাক্কা দিয়েই এটি খুলতে পারত। সিবিআই তত্ত্ব অনুসারে, গেটটি মূলত ভিতর থেকে বন্ধ ছিল। ভারতী যখন চাবি আনতে নিচে নামেন, তখন নূপুর হেমরাজের ঘরের মধ্য দিয়ে প্রবেশপথে আসেন এবং তা খুলে ফেলেন। 2012 সালের সেপ্টেম্বরে, আসামিপক্ষ দাবি করেন যে পরিচারিকা ভারতী মণ্ডল একজন শিক্ষক সাক্ষী ছিলেন, কারণ তিনি আদালতে বলেছিলেন যে জো সমঝা গয়া ওয়াহি বায়ান দে রাহি হু, আমাকে যা ব্যাখ্যা করা হয়েছিল তাই বলছি। তবে, ভারতী অস্বীকার করেন যে তিনি সিবিআইয়ের চাপে কোনো ভুল বক্তব্য দিয়েছেন। আসামিপক্ষ দাবি করেন যে এই দরজাটি বন্ধ ছিল না এবং রাজেশের ড্রাইভার উমেশ শর্মাকে একজন সাক্ষী হিসাবে উপস্থাপন করেন, যিনি বলেছিলেন যে এই বাইরের দরজাটি জোরে ধাক্কা দিয়ে খোলা যেতে পারে। টেরেসের দরজার চাবিটি কখনো পাওয়া যায়নি। তালোয়ার দম্পতির মতে, এই চাবিটি হেমরাজের চাবির গোছায় উপস্থিত ছিল, যা খুনের পর হারিয়ে যায়। আরুষির ঘরের দরজা এবং বাড়ির প্রধান দরজা বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেত। আরুষির দরজা হয় ভেতর থেকে, অথবা বাইরে থেকে চাবি দিয়ে খোলা যেত। সাধারণত, রাতে তার ঘরটি তালাবদ্ধ থাকত এবং এর চাবিগুলি নূপুরের বিছানার পাশে থাকত। আরুষির ঘরে জোর করে প্রবেশের কোনো চিহ্ন ছিল না।
16 মে সকালে বসার ঘরে বাড়ির প্রবেশদ্বারের কাছে একটি ফ্রেমযুক্ত দেয়ালের ভাস্কর্যের উপরে জুতার আকৃতির চাবির আংটিতে চাবিটি পাওয়া যায়। নূপুর পরে পুলিশকে জানায় যে রাত সকাল 11টায় শেষবার ঘরে প্রবেশ করার সময় সে আরুষির দরজা বন্ধ করেছিল কিনা তা নিশ্চিত নয়, এবং যদি সে তা করে থাকে, তাহলে সে চাবির স্লটে চাবি ঝুলিয়ে রেখেছিল বলে সে দাবি করে। সে বেশ কয়েকটি লাই ডিটেক্টর, ব্রেন ম্যাপিং এবং নার্কো বিশ্লেষণ পরীক্ষায় এটি বলেছে যা সে পরিষ্কার করেছে। 2013 সালে এসপি মহেশ কুমার মিশ্র আদালতকে জানান যে 16 মে 2008 তারিখে রাজেশ তলোয়ার দাবি করেন যে তিনি আগের রাত সকাল 11:30 আরুষির ঘর বাইরে থেকে তালাবদ্ধ করেছিলেন। রাজেশ তাকে আরও বলেন যে তিনি নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করতে ভুলে গেছেন, এবং কেউ হয়তো তার ঘর থেকে আরুষির ঘরের চাবি চুরি করে নিয়ে গেছে। ফোন রেকর্ড। আরুষি এবং হেমরাজ উভয়েরই মোবাইল ফোন ছিল, কিন্তু হত্যার পর দুটি ফোনই উধাও হয়ে যায়। হেমরাজ টাটা ইন্ডিকম মোবাইল ব্যবহার করতেন যার ইলেকট্রনিক সিরিয়াল নম্বর 20CFA3EC 65। সিম কার্ডটি রাজেশের নামে নিবন্ধিত ছিল। 15 মে হেমরাজ তলোয়ারদের ক্লিনিক থেকে দুটি কল পেয়েছিলেন। বিকেল ভোর 4:58 প্রথম কলটি 10 মিনিট স্থায়ী হয়েছিল এবং বিকেল ভোর 5:37 দ্বিতীয় কলটি 2+1 মিনিট স্থায়ী হয়েছিল। রাজেশ তখন তার হাউজ খাস ক্লিনিকে কাজ করছিলেন, যখন নূপুর নয়ডার অন্য এলাকায় ফোর্টিস হাসপাতাল ছিলেন, যেমনটি তার মোবাইল ফোন রেকর্ড থেকে জানা গেছে। তলোয়ারদের আইনজীবী পরে দাবি করেন যে কৃষ্ণা থাদারাই সেই সময় নয়ডার ক্লিনিকে কাজ করছিলেন। হেমরাজের জীবদ্দশায় শেষ কলটি রাত সকাল 8:27 করা হয়েছিল এবং এটি 6 মিনিট স্থায়ী হয়েছিল। কলটি সেক্টর 31 এর একটি পিসিও থেকে করা হয়েছিল। পিসিওটি তলোয়ারদের অ্যাপার্টমেন্ট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তদন্তকারীরা এই কলটিকে করেছে তা নির্ধারণ করতে পারেননি। ফোন রেকর্ড থেকে নিশ্চিত হওয়া গেছে যে 16 মে সকাল 6:01 তলোয়ার দম্পতির ল্যান্ডলাইন থেকে হেমরাজের ফোনে নূপুর কল করেছিলেন। কলটি তোলা হয়েছিল, কিন্তু 2 সেকেন্ড পরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কলটিই ছিল শেষ রিসিভ করা ফোন, যা নিঠারি গ্রামের সেল টাওয়ার 1362-254 এর কভারেজ এলাকায় ছিল। সেল টাওয়ারটির ব্যাসার্ধ প্রায় 1 কিলোমিটার ছিল এবং তলোয়ার দম্পতি এবং থাদারাই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতেন সেই কমপ্লেক্সটি জুড়ে ছিল। তাই পুলিশ সন্দেহ করেছিল যে 16 মে সকালে খুনি বাড়ির ভিতরে বা তার আশেপাশে উপস্থিত ছিল। হেমরাজের ফোন কখনো পাওয়া যায়নি, তবে সিবিআই অনুসারে নম্বরটি পাঞ্জাবে কিছুক্ষণের জন্য সক্রিয় ছিল। আরুষি চকচকে কালো নোকিয়া N72 ব্যবহার করতেন। তিনি সাধারণত মধ্যরাত পর্যন্ত তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতেন। তবে 15 মে রাত সকাল 9:10 পরে তার মোবাইল ফোনটি নিষ্ক্রিয় ছিল। তদন্তকারীদের মতে, তার কিছু বন্ধু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ দেখতে পেয়েছিল। পুলিশ সন্দেহ করেছিল যে হয় আরুষির মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে অথবা এই সময়ের মধ্যে এটি জব্দ করা হয়েছে। মধ্যরাতের দিকে আরুষির বন্ধু আনমোল আরুষিকে তার মোবাইলে এবং তারপর পরিবারের ল্যান্ডলাইনে কল করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। রাত 1:30টার দিকে আনমোল তার মোবাইল ফোনে একটি এসএমএস বার্তা পাঠায়। ফোন রেকর্ড অনুসারে আরুষির ফোনে এই এসএমএসটি পাওয়া যায়নি। তার মৃত্যুর কয়েকদিন পর আরুষির ফোনটি নয়ডার সদরপুর এলাকার কাছে একটি ময়লা রাস্তার ধারে কুসুম নামে এক গৃহপরিচারিকা খুঁজে পায়। ফোনটি 2008 সালের মে মাস থেকে তার ভাই রামবুলের কাছে ছিল, কিন্তু 2009 সালের ফেব্রুয়ারি মাসে যখন সে একটি নতুন সিম কার্ড কিনেছিল, তখন থেকে সে এটি ব্যবহার শুরু করে। সে মাঝেমধ্যে এটি ব্যবহার করত। 12 সেপ্টেম্বর 2009 তারিখে পুলিশ ফোনটি বুলন্দশহরে তার বাসভবনে খুঁজে বের করে এবং জিতেন্দ্র নামে একজনের কাছ থেকে ফোনটি উদ্ধার করে, যার কাছে সে ফোনটি বিক্রি করেছিল। কুসুম এবং রামবুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল, কিন্তু সিবিআই নির্ধারণ করে যে হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা ছিল না। তারা জানত না যে ফোনটি আরুষির, এবং এটি রাখার পিছনে তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। উদ্ধার হওয়া ফোনে পুলিশ কোনো ডেটা কার্ড, ছবি বা টেক্সট বার্তা খুঁজে পায়নি। পরিবারের ল্যান্ডলাইন ফোনটি রাজেশ এবং নূপুর তলোয়ারের শোবার ঘরে রাখা ছিল। তদন্তকারীদের মতে, আনমোল রাত সকাল 11:30টার দিকে ল্যান্ডলাইন ফোনে কল করেন এবং কলটি 34 সেকেন্ড স্থায়ী হয়। তবে রাজেশ এই ধরনের কোনো কল সম্পর্কে কোনো জ্ঞান রাখেননি বলে অস্বীকার করেন। আরুষির মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর মধ্যরাতে আনমোল পরিবারের ল্যান্ডলাইন নম্বরেও ফোন করেন,
কোনো সাড়া পাওয়া যায়নি। তলোয়াররা বলে যে আরুষি মাঝে মাঝে রাতে ল্যান্ডলাইনে রিং বন্ধ করে দিতেন, এবং সে রাতেও হয়তো এটি করত। পরে প্রতিবেশী পুনিশ ট্যান্ডন আদালতকে জানান যে 16ই মে সকালে যখন তিনি তলোয়ারের বাড়িতে যান, তখন তিনি নূপুরের বাবাকে জিজ্ঞাসা করেন যে তিনি পুলিশকে ফোন করেছেন কিনা। নূপুরের বাবা তাকে বলেন যে ল্যান্ডলাইনটি বিকল ছিল। রাজেশের মোবাইল ফোনের রেকর্ড অস্বাভাবিক কিছু নির্দেশ করে না। টাওয়ারের অবস্থান থেকে বোঝা যায় যে তিনি তার বাড়িতে ছিলেন। রাত 8টা পর্যন্ত তিনি তার সহকর্মী অনিতা দুর্রানির সাথে 16টি কল করেছিলেন। রাত সকাল 9:50 তিনি মুম্বাইয়ের ইমপ্রেশনজ ট্রেডার্সকে ফোন করেন, যাদের কাছ থেকে তিনি ইন্ডিয়া টাইমস শপিংয়ের মাধ্যমে আরুষির ক্যামেরা অর্ডার করেছিলেন, সম্ভবত ক্যামেরার বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। রাত সকাল 10:04 তিনি একজন রোগীর বাবার কাছ থেকে ফোন পান, যার পরের দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল। সকাল 10:06 তিনি পরের দিন নির্ধারিত অস্ত্রোপচারের বিষয়ে পরামর্শের জন্য ডাঃ মৃদুল শেঠকে ফোন করেন। সকাল 10:15 তিনি তার হাউজ খাস ক্লিনিকের কর্মচারী বিকাশ শেঠির কাছ থেকে ফোন পান। সকাল 10:38 তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে ফোন পান। রাত সকাল 10:54 এবং রাত সকাল 11:01 তিনি শিকাগোর আমেরিকান একাডেমি অফ ইমপ্লান্ট ডেন্টিস্ট্রিতে ফোন করেন। আরুষির মৃতদেহ আবিষ্কারের পরের দিন সকাল 6:19 তার মোবাইল থেকে পরবর্তী কল আসে। নূপুর 15ই মে সন্ধ্যা সকাল 7:40 থেকে 18ই মে দুপুর 1টা পর্যন্ত নূপুরের মোবাইল ফোন বন্ধ ছিল। কল রেকর্ড থেকে দেখা গেছে যে হত্যার 7 দিন আগে একবারও এটি বন্ধ করা হয়নি। হেমরাজের জীবনের হুমকির দাবি। পুলিশের মতে, হেমরাজ তার কিছু বন্ধুকে তার জীবনের হুমকির কথা জানিয়েছিলেন। যদিও হেমরাজের জামাতা জীবন এই ধরনের হুমকির কথা অস্বীকার করেছেন, একজন সমাজকর্মী উষা ঠাকুর নিশ্চিত করেছেন যে তার হত্যার 5 দিন আগে হেমরাজ তাকে বলেছিলেন যে তিনি তার এবং তার কিছু ঘনিষ্ঠজনের জীবন নিয়ে ভয় পান। পরে তিনি তদন্তকারীদের বলেন যে পারিবারিক জরুরি অবস্থার কারণে তিনি সেদিন তার জন্য কিছুই করতে পারবেন না, কারণ তিনি বেঙ্গালুরুতে ছুটে গিয়েছিলেন। হত্যার প্রায় 3 বছর পর 2011 সালের মার্চ মাসে হেমরাজের স্ত্রী খুমকলা, যিনি নেপালের বাসিন্দা ছিলেন, ভারতে আসেন। তিনি গাজিয়াবাদের সিবিআই আদালতে একটি আবেদন করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে তিনি তলোয়ার দম্পতিকে খুনি বলে সন্দেহ করেন। তিনি বলেন যে হেমরাজ আরুষিকে নিজের মেয়ের মতোই ব্যবহার করতেন, কিন্তু রাজেশের সাথে তার সম্পর্কে টানাপোড়েন ছিল। তিনি দাবি করেন যে 2007 সালের ডিসেম্বরে হেমরাজ যখন নেপালে যান, তখন তিনি রাজেশকে একজন বদমেজাজি ব্যক্তি হিসেবে বর্ণনা করেন যিনি তুচ্ছ বিষয়ে তাকে তিরস্কার করতেন এবং এমনকি তাকে মারধর করার জন্য তাড়া করতেন। তিনি আরও দাবি করেন যে হেমরাজ হত্যার 15 দিন আগে একটি পিসিও থেকে তাকে ফোন করেছিলেন। তিনি তাকে বলেছিলেন যে রাজেশ এবং নূপুর তাদের পারিবারিক গোপন তথ্য ফাঁস করার জন্য তাকে সন্দেহ করেছিলেন। রাজেশের ভাই দীনেশ যখন তাদের বাড়িতে যান, তখন তিনি হেমরাজের দিকেও সন্দেহের দৃষ্টিতে তাকান। তিনজন তাকে হুমকি দেন যে যদি সে পরিবারের ব্যক্তিগত তথ্য বাইরের লোকদের কাছে ফাঁস করার সাহস করে তবে তাকে হত্যা করা হবে। তার মতে, হেমরাজ তলোয়ার দম্পতির আচরণে হতাশ হয়েছিলেন এবং নতুন চাকরি খুঁজছিলেন। হেমরাজের স্ত্রী আরও দাবি করেন যে হেমরাজ 2007 সালের ডিসেম্বর থেকে আর কোনো টাকা ফেরত পাঠাননি এবং তাকে বলেছিলেন যে তিনি টাকাগুলো তলোয়ার দম্পতির কাছে রেখেছিলেন। কিন্তু তলোয়ার দম্পতি হেমরাজের হত্যার পর তাকে তার পাওনা টাকা পাঠায়নি। কেন তিনি আগে এই প্রকাশগুলি করেননি জানতে চাইলে তিনি বলেন যে ততক্ষণ পর্যন্ত ভারতের বিচার ব্যবস্থার উপর তার বিশ্বাস ছিল। তার আইনজীবী বলেন যে তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং তার তেমন কোন সচেতনতা ছিল না। অন্যান্য প্রমাণ। হেমরাজ রাত সকাল 10:30টার দিকে একটি প্লেটে নিজের জন্য খাবার পরিবেশন করেছিলেন বলে মনে হচ্ছে, কিন্তু কখনো খায়নি। সকালে তার বিছানা এখনও পরিষ্কার ছিল, যা ইঙ্গিত করে যে সে রাতে ঘুমাতে যায়নি। ডাইনিং টেবিলে রক্তের দাগ সহ একটি ভ্যালেন্টাইন স্কচ হুইস্কির বোতল পাওয়া গেছে। একজন ডিএনএ বিশেষজ্ঞ রক্তের দাগগুলি আরুষি এবং হেমরাজের বলে নিশ্চিত করেছেন। স্কচ হুইস্কির বোতলটি কাঠের প্যানেলের আড়ালে লুকানো একটি মিনি বার থেকে এসেছিল, তাই মনে হচ্ছে যে যে ব্যক্তি এটি বের করে এনেছিল সে বাড়িটি ভালোভাবে চিনত। 16ই মে সকালে বোতলটি জব্দ করা হয়েছিল, তবে সেখান থেকে কোনো স্পষ্ট আঙুলের ছাপ পাওয়া যায়নি। 16ই মে কনস্টেবল চুন্নিলাল গৌতম অপরাধস্থলের প্রথম ছবি তোলেন এবং আঙুলের ছাপ সংগ্রহ করেন। পুলিশ অপরাধস্থল থেকে 26টি আঙুলের ছাপ সংগ্রহ করে।
একজন সিবিআই কর্মকর্তার মতে, এর মধ্যে 24টি ভুল পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছিল এবং সংরক্ষণ করা যায়নি। মাত্র 2টি আঙুলের ছাপ পাওয়া গেছে। প্রমাণের জন্য উপযুক্ত, কিন্তু সন্দেহভাজনদের সাথে এগুলো মিলেনি। চুন্নি লাল আরুষির আঙুলের ছাপ নেননি। আরুষির ক্যামেরায় 13, 15, 20, 22 এবং 23 নম্বর ছবি ছিল। এর অর্থ হলো ক্যামেরা ব্যবহার করে কমপক্ষে 23টি ছবি তোলা হয়েছিল, যার মধ্যে 18টি মুছে ফেলা হয়েছিল। সিবিআই বিবেচনা করেছিল যে ছবিগুলি আরুষি ছাড়া অন্য কেউ মুছে ফেলেছে। নূপুর একটি সহজ ব্যাখ্যার পরামর্শ দিয়েছিলেন। আরুষি বেশ কয়েকটি ছবি তুলেছিলেন এবং যেগুলি তিনি পছন্দ করেননি সেগুলি মুছে ফেলেছিলেন। আরুষির হত্যার প্রায় 3 ঘন্টা পরে, ভোর রাত 3:43 আরুষির ঘরের ইন্টারনেট রাউটারটি বন্ধ হয়ে যায়। সিবিআই সিআরটি-ইনের একজন প্রযুক্তিগত বিশেষজ্ঞকে হাজির করে যিনি বলেছিলেন যে দীর্ঘ সময় পরে রাউটারটি চালু, বন্ধ করা কেবল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ম্যানুয়াল হস্তক্ষেপের কারণেই হতে পারে। খুনের রাতে কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, বিদ্যুৎ বিভাগ দ্বারা প্রমাণিত একটি তথ্য। এরপর সকাল 6:01 রাউটারটি চালু করা হয়। তবে 16 মে জুড়ে দীর্ঘ সময় ধরে রাউটারটি বেশ কয়েকবার চালু এবং বন্ধ করা হয়েছিল, এমনকি যখন পুলিশ এবং দর্শনার্থীরা অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন। সিবিআই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই ধরনের ব্যাখ্যাতীত রাউটারের কার্যকলাপ এই প্রমাণকে অবিশ্বাস্য করে তুলেছে। সন্দেহভাজন পূর্ববর্তী কর্মচারীরা, হেমরাজের মৃতদেহ আবিষ্কার পুলিশকে অত্যন্ত বিব্রত করেছিল, কারণ তাদের প্রাথমিক তদন্তে তাকে খুনি হিসেবে কেন্দ্র করে। অপরাধস্থল ঘেরাও না করার মতো অন্যান্য তদন্তের ত্রুটির জন্যও পুলিশ সমালোচিত হয়েছিল। 17 মে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দাতারাম নৌনেরিয়া, নয়ডা সেক্টর -20 থানার SHO-কে বদলি করা হয়েছিল। পরের দিন, পুলিশ সুপার শহর মহেশ মিশ্রকেও বদলি করা হয়েছিল। 19 মে পুলিশ তলোয়ার দম্পতির প্রাক্তন নেপালি গৃহকর্মী বিষ্ণু শর্মা, ওরফে বিষ্ণু থাপাকে সন্দেহভাজন হিসেবে নামকরণ করে। বিষ্ণু 10 বছর ধরে তলোয়ার দম্পতির জন্য একজন ভৃত্য এবং একটি ক্লিনিকের সহকারী হিসেবে কাজ করেছিলেন। তিনি দীর্ঘ ছুটিতে যেতেন, প্রতিবারই সে তার জায়গায় একজন দূর সম্পর্কের আত্মীয়কে নিয়োগ করত। হত্যার 8 মাস আগে যখন সে ছুটিতে চলে যেত, তখন সে হেমরাজকে তার স্থলাভিষিক্ত হিসেবে তলোয়ার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিত। তবে, যখন সে ফিরে আসে, তখন সে নিজেকে চাকরিচ্যুত দেখতে পেত। তলোয়ার পরিবার হেমরাজকে স্থায়ী কর্মচারী হিসেবে রাখতে পছন্দ করত। পুলিশ সন্দেহ করেছিল যে ক্ষুব্ধ বিষ্ণু হেমরাজকে তার চাকরি দখলের জন্য হত্যা করে থাকতে পারে, সাক্ষী থাকার কারণে আরুষিকে হত্যা করা হতে পারে। তলোয়ার পরিবারের প্রাক্তন কর্মচারীদের সাথে বিষ্ণুকে আটক করা হয়েছিল। তবে, পুলিশ হত্যার সাথে তার জড়িত থাকার কোনো প্রমাণ খুঁজে পায়নি। হত্যার দিন তিনি নেপালে ছিলেন বলে নিশ্চিত করা হয়েছিল। সন্দেহভাজন হিসেবে বাবা-মা, 21 মে, দিল্লি পুলিশ তদন্তে ইউপি পুলিশের সাথে যোগ দেয়। এই সময়ের মধ্যে, পুলিশ এবং মিডিয়া বিভিন্ন কারণে বাবা-মাকে সন্দেহ করতে শুরু করে। আরুষি এবং তার বাবা-মায়ের বিছানার মধ্যে দূরত্ব, বিভিন্ন শোবার ঘরে প্রায় 7-8 ফুট ছিল। তবুও, বাবা-মা দাবি করেছিলেন যে তারা কোনো শব্দ শুনতে পাননি এবং খুনের সময় ঘুমিয়েছিলেন। আরুষির ঘরে জোর করে প্রবেশের কোনো চিহ্ন ছিল না, যা সাধারণত রাতে তালাবদ্ধ থাকত। ঘরের বাইরের কেউ কেবল নূপুরের বিছানার পাশে রাখা একটি চাবি দিয়েই এটি খুলতে পারত। খুনের পর লিভিং রুমে পাওয়া এই চাবিটি খুনিরা কিভাবে অ্যাক্সেস পেয়েছিল তা বাবা-মা ব্যাখ্যা করতে পারেননি। 16 মে সকালে, রাজেশ পুলিশকে তার বাড়িতে সময় নষ্ট না করে হেমরাজের পিছনে ধাওয়া করতে বলেছিলেন। এমনকি তিনি নেপালে হেমরাজের জন্মস্থানে পুলিশের পরিদর্শনের খরচ বহন করার প্রস্তাবও দিয়েছিলেন। এই প্রস্তাবকে একটি বিভ্রান্তিকর কৌশল হিসেবে দেখা হয়েছিল। রাজেশ পুলিশের বারান্দার দরজার চাবি দেওয়ার অনুরোধ উপেক্ষা করেছিলেন। হেমরাজের দেহটি একটি কুলার প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং পাশের বারান্দাকে আলাদা করার লোহার গ্রিলটি বিছানার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যা স্পষ্ট। পুলিশের সন্দেহ ছিল যে তলোয়ার দম্পতি আরুষির হত্যার জন্য হেমরাজকে দোষারোপ করার পরিকল্পনা করেছিল এবং পরে তা ফেলে দেওয়ার জন্য তার দেহটি বারান্দায় লুকিয়ে রেখেছিল। তবে, মিডিয়ার ঝলক এবং দর্শনার্থীদের অবিরাম ভিড়ের কারণে তাদের পক্ষে দেহটি সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। হেমরাজের মৃতদেহ আবিষ্কারের পর, রাজেশ পুলিশকে জানান যে তিনি এটি শনাক্ত করতে পারছেন না। অপরাধস্থলটি পোশাক পরিচ্ছন্ন ছিল। আরুষির বিছানার চাদরটি অক্ষত ছিল এবং তার দেহ সাদা ফ্লানেল কম্বল দিয়ে ঢাকা ছিল। খেলনা, স্কুল ব্যাগ এবং গোলাপি বালিশে কোনো রক্ত ছিল না,
যা ইঙ্গিত দেয় যে হত্যার পর এই জিনিসগুলি ঘটনাস্থলে রাখা হয়েছিল। 16ই মে আরুষির মৃতদেহ দাহ করার এবং ঘটনাস্থল পরিষ্কার করার ক্ষেত্রে পরিবার অযথা তাড়াহুড়ো করেছিল বলে অভিযোগ। কিছু দর্শনার্থীর মতে, বাবা মা কোনো হতবাক বা শোক প্রকাশ করেননি। এসপি মহেশ কুমার মিশ্র দাবি করেছেন যে 16ই মে তলোয়ার দম্পতিকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা খুবই নার্ভাস দেখাচ্ছিল। 16-17 মে কে গৌতম, ডক্টর সুশীল চৌধুরী এবং রাজেশের ভাই দীনেশ তলোয়ারের মধ্যে টেলিফোনে একাধিক কথোপকথন হয়েছিল। পরে গৌতম অভিযোগ করেন যে দীনেশের বন্ধু চৌধুরী তাকে ময়নাতদন্তের রিপোর্ট থেকে যৌন নির্যাতনের কোনো উল্লেখ বাদ দিতে বলেছিলেন। মৃত্যুর আগে হেমরাজ তার জীবনের প্রতি হুমকির কথা বলেছিলেন। পুলিশ সন্দেহ করেছিল যে সে রাজেশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানত এবং রাজেশ তাকে এই বিষয়ে কথা না বলার জন্য হুমকি দিয়েছিল। তদনুসারে পুলিশ সন্দেহভাজন হিসেবে বাবা মাকে তদন্ত শুরু করে। 22শে মে মিরাটের ইন্সপেক্টর জেনারেল গুরদর্শন সিং এমন একটি পরিস্থিতি সম্পর্কে অনুমান করেছিলেন যেখানে হেমরাজ হত্যার মূল লক্ষ্যবস্তু ছিলেন, কিন্তু বলেছিলেন যে প্রমাণ ছাড়া কোনো গ্রেপ্তার করা হবে না। ইন্সপেক্টর জেনারেল গুরদর্শন সিং 22শে মে এর মতে ঘটনার সম্ভাব্য ধারাবাহিকতা। হেমরাজ রাজেশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেন এবং তাকে ব্ল্যাকমেইল করছিলেন। রাজেশ বিষয়টি নিয়ে আলোচনা করার অজুহাতে হেমরাজকে বারান্দায় নিয়ে যান। রাজেশ বারান্দায় হেমরাজকে হত্যা করেন। আরুষিকে সাক্ষী থাকার জন্য এবং তার বাবার সম্পর্কের বিষয়ে আপত্তি জানানোর জন্য হত্যা করা হয়েছিল। 23শে মে রাজেশ এবং নূপুরকে পুলিশ লাইন্স এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের আলাদা করে দেওয়া হয়। নূপুরকে তার চাচাতো ভাই এবং একজন মহিলা কনস্টেবলের সাথে একটি ঘরে রাখা হয়, অন্যদিকে রাজেশকে গ্রেপ্তার করে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর রাজেশকে দাসনা কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজেশ পরে দাবি করেন যে ম্যাজিস্ট্রেট তাকে কোনো ফোন কল করতে দেননি এবং পুলিশ তাকে জেলে যাওয়ার পথে স্বীকারোক্তিতে স্বাক্ষর করার জন্য হুমকি দেয়। তিনি দাবি করেন যে পুলিশ তাকে হত্যা করা উচিত কিনা তা নিয়ে আলোচনা করছিল। যখন তিনি স্বীকারোক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান, তখন তারা সারা দিন তাকে গালিগালাজ করে এবং হুমকি দেয়। শুক্রবার হওয়ায় রাজেশ সোমবার পর্যন্ত জামিনের আবেদন করতে পারেনি। তিনি সপ্তাহান্তে জেলে কাটিয়েছিলেন। পরে তিনি বলেছিলেন যে পুলিশ তাদের হেফাজতে থাকাকালীন তাকে আবার স্বীকারোক্তিতে স্বাক্ষর করার জন্য হুমকি দিয়েছিল। একই দিনে গুরদর্শন সিং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে রাজেশ অনিতা দুর্রানির সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক লুকানোর জন্য আরুষি এবং হেমরাজকে হত্যা করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে আরুষির বন্ধু আনমোল জানিয়েছে যে অনিতা দুর্রানির সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক লুকানোর জন্য আরুষি তাকে তার বাবার সম্পর্কের কথা বলেছিল। 22শে মে পুলিশ আনমোলকে জিজ্ঞাসাবাদ করেছিল, যার হত্যার 45 দিনের মধ্যে তার সাথে 688টি ফোনে কথা হয়েছিল। সিং নিম্নলিখিত সম্ভাব্য ঘটনার ক্রম উপস্থাপন করেছিলেন, কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ উল্লেখ করেননি। ইন্সপেক্টর জেনারেল গুরদর্শন সিং 23শে মে এর মতে ঘটনার সম্ভাব্য ক্রম: রাজেশ অনিতা দুর্রানির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছিলেন। আরুষি এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন। তার বাবার ব্যভিচারে বিরক্ত হয়ে আরুষি হেমরাজকে গোপনে জানিয়েছিলেন অথবা এমনকি তার সাথে যৌন সম্পর্ক শুরু করেছিলেন। 15ই মে রাজেশ রাত সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত সকাল 11:30টায় ফিরে আসেন। যখন তিনি পৌঁছান, তিনি আরুষি এবং হেমরাজকে আপত্তিকর, যদিও আপোষমূলক নয়, অবস্থানে দেখতে পান। রাজেশ হেমরাজকে বারান্দায় নিয়ে যান, ভারী অস্ত্র দিয়ে আঘাত করেন এবং তারপর তার গলা কেটে ফেলেন। তারপর তিনি বারান্দার দরজা বন্ধ করে দেন এবং স্কচ হুইস্কি পান করেন। তারপর তিনি তার মেয়েকে হত্যা করেন। আরুষির চরিত্রকে অপমান করার জন্য সমালোচনার মুখে পড়ার পর, সিং তার তত্ত্ব পরিবর্তন করে বলেন যে, রাজেশ আরুষির বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে যখন তার মুখোমুখি হন, তখন রাজেশ তাকে আঘাত করেন। আরুষির মৃত্যুর সাক্ষী থাকার কারণে হেমরাজকে হত্যা করা হয়। পুলিশ নূপুর তলোয়ারকে অপরাধ ধামাচাপা দিতে সাহায্য করার জন্য অভিযুক্ত করে। পরে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে যে, নূপুর ইচ্ছাকৃতভাবে হেমরাজের ফোনে ফোন করে তদন্তকারীদের বিশ্বাস করান যে খুনি অন্য কোথাও আছে। 2008 সালের মে মাসের শেষ সপ্তাহে, পুলিশ দাবি করে যে রাজেশ তলোয়ারের কাছ থেকে তাদের কাছে স্বীকারোক্তি আছে, কিন্তু তলোয়ার দম্পতি তা অস্বীকার করে। রাজেশ বলেন যে দীনেশ ভার্মা নামে একজন তাকে ফাঁসাচ্ছেন, কিন্তু তদন্তকারীরা পরে বলেন যে মামলায় এই নামের কোনো ব্যক্তি কাজ করছেন না। জনমত তলোয়ার দম্পতির বিরুদ্ধে চলে যায় এবং তাদের অনেক বন্ধু তাদের এড়িয়ে চলতে শুরু করে।
ফোর্টিস হাসপাতাল একই দিনে রাজেশকে বরখাস্ত করে। তবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং প্রাক্তন রোগীরা রাজেশের নির্দোষতার প্রতি তাদের বিশ্বাস প্রকাশ করে। 25শে মে পুলিশ রাজেশ তলোয়ারের ল্যাপটপ এবং আরুষির কম্পিউটারের হার্ড ডিস্ক জব্দ করে। কয়েকদিন পরে তারা দাবি করে যে আরুষির তার বাবার কাছে লেখা ইমেলগুলি অন্য 3 ছেলের সাথে তার সম্পর্কের ন্যায্যতা প্রমাণ করে এবং তার বন্ধুদের সাথে তার আলাপচারিতায় আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছিল। পুলিশ নির্বাচিত ইমেলগুলি প্রকাশ করে যা ইঙ্গিত দেয় যে আরুষির তার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল না। উদাহরণস্বরূপ, তার বাবার কাছে পাঠানো একটি ইমেলে লেখা ছিল, আমি শুধু চেষ্টা করে দেখতে চেয়েছিলাম কারণ আমি মা বন্ধুর কাছ থেকে শুনেছি। তাই কি ক্ষতি? আমি আবার এটা করব না এবং আমি কিছু না, তোমার কি মনে হচ্ছে? এই মেইলটি আসলে 1 বছরের পুরনো ছিল এবং আরুষির ক্ষমা চাওয়া ছিল প্রাপ্তবয়স্কদের ছাড়াই বন্ধুদের সাথে নমস্তে লন্ডন সিনেমাটি দেখার জন্য বাইরে যাওয়ার জন্য। জুন মাসে মিড ডে পত্রিকার একটি প্রতিবেদনে দিল্লি পুলিশের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে তলোয়ার দম্পতি একটি স্ত্রী বিনিময় ক্লাবের অংশ ছিল এবং ক্লাবের সদস্যরা তলোয়ারের বাসভবনে দেখা করলে তারা আরুষিকে তার ঘরে আটকে রাখত। এতে আরও দাবি করা হয়েছে যে হেমরাজ আরুষিকে এই ক্লাব সম্পর্কে বলেছিলেন এবং দুবাইয়ের একটি নম্বরে ফোন করেছিলেন, যেখানে এই ক্লাবের প্রধান খুনের আগের রাতে থাকতেন। 6ই জুলাই একটি ইংরেজি দৈনিক মেইল টুডে সিবিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে তলোয়ার দম্পতি খুনের রাতটি দক্ষিণ দিল্লির একটি অভিজাত হোটেলে একটি উচ্চ সমাজের পার্টিতে কাটিয়েছেন। নূপুর তলোয়ার এবং সিবিআই উভয়ই অভিযোগ অস্বীকার করেছে। আরুষির বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনরা পরিবারের চরিত্রহননে ক্ষুব্ধ ছিলেন, বিশেষ করে হেমরাজের সাথে তার যৌন সম্পর্কের কথা বলার কারণে। তলোয়ার দম্পতির সমর্থকেরা বলছেন যে পুলিশ এবং মিডিয়া আরুষিকে একজন অস্থির, অশ্লীল কিশোরী হিসেবে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। আরুষি একজন ভক্তের কাছ থেকে ফুলের তোড়া পেয়েছিলেন, মাদকাসক্তির উপর একটি স্কুল প্রকল্প করেছিলেন এবং 45 দিনের মধ্যে তার সহপাঠী আনমোলের সাথে 688 বার আলাপচারিতা করেছিলেন। তলোয়ার দম্পতির সমর্থকদের মতে, এই সবই অশ্লীলতার প্রতিকৃতি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। দিল্লি পাবলিক স্কুলের তার সহপাঠীরা তার নাম অপবাদ দেওয়ার জন্য পুলিশের নিন্দা জানিয়ে একটি মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছিল। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী রেণুকা চৌধুরী ইন্সপেক্টর জেনারেল সিং এর বরখাস্তের দাবি করেছিলেন। 1 মাস পরে সিংকে বদলি করা হয়েছিল, কিন্তু 2 মাস পরে তাকে আবার বদলি করা হয়েছিল। অভিভাবকদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন। রাজেশ দাবি করেছিলেন যে পুলিশ তাদের নিজস্ব ভুল তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য তাকে ফাঁসিয়েছে। আরুষির বাবা মায়ের অনুরোধে 31শে মে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইতে স্থানান্তরিত করা হয়েছিল। জুন মাসে সিবিআই যুগ্ম পরিচালক অরুণ কুমার আইপিএসের অধীনে মামলাটি তদন্ত শুরু করে। তলোয়ার দম্পতি তাদের প্রধান সন্দেহভাজন করে তুলেছিল এমন বিষয়গুলির পক্ষে পাল্টা যুক্তি প্রদান করেছিলেন। খুনের মধ্য দিয়ে ঘুমিয়ে থাকা। তলোয়ার দম্পতি জানিয়েছেন যে গরমের রাতে দুটি এয়ার কন্ডিশনারের শব্দের কারণে তারা খুনের সময় ঘুমিয়েছিলেন। দম্পতির ঘরে একটি জানালার এসি ছিল এবং আরুষির ঘরে একটি স্প্লিট এসি ছিল। 15ই মে রাতে দুটিরই সুইচ চালু ছিল। এছাড়াও তাদের শোবার ঘরটি বন্ধ ছিল। আরুষির গলায় সংক্রমণ ছিল বলেও ধারণা করা হচ্ছে, যার কারণে তিনি জোরে চিৎকার করতে পারতেন না। 2013 সালে প্রতিরক্ষা সাক্ষী এবং ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর আর কে শর্মা বলেছিলেন যে 14 বছর বয়সী একটি শিশু ভোঁতা অস্ত্রের প্রথম আঘাতের কারণে তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যেত এবং সাহায্যের জন্য চিৎকার করতে পারত না। তিনি আরুষির শরীরের আঘাতের বিশ্লেষণের উপর ভিত্তি করে এই বিবৃতিটি তৈরি করেছিলেন। পরে সিবিআইয়ের আমন্ত্রণে একটি শব্দ বিশেষজ্ঞ দল ঘরে এয়ার কন্ডিশনারের শব্দ পুনরায় তৈরি করে। দলটি এই সিদ্ধান্তে পৌঁছে যে তলোয়ার দম্পতি তাদের ঘরের বাইরের শব্দ শুনতে পাননি এবং তাই সেই রাতে তাদের বাড়ির কার্যকলাপের সময় ঘুমিয়ে থাকতে পারেন। আরুষি ও হেমরাজকে একসাথে পেয়ে ক্রোধের বশে হত্যা। পরবর্তী প্রমাণ থেকে জানা যায় যে খুনিরা হেমরাজের মৃতদেহ লুকানোর জন্য ছাদে টেনে নিয়ে যায়নি, ছাদে তাকে হত্যা করা হয়েছিল, যা এই তত্ত্বকে বাতিল করে দেয় যে রাজেশ আরুষির ঘরে তাকে দেখেই তাকে হত্যা করেছে। রাজেশের ড্রাইভার শর্মা সাক্ষ্য দিয়েছেন যে 16ই মে সকালে রাজেশ যে পোশাক পরেছিলেন, তা আগের রাতে চাবি ফেরত দিতে আসার সময় যে পোশাক পরেছিলেন, তার সাথে মিলে গেছে। রাজেশের পোশাকের বর্ণনা পরিচারিকা ভারতীর সাথে মিলে গেছে, যিনি আদালতে বলেছিলেন যে রাজেশ লাল টি শার্ট এবং হাফ ট্রাউজার পরেছিলেন, আর নূপুর নীল ম্যাক্সি গাউন পরেছিলেন। রাজেশের পোশাকে কেবল আরুষির রক্ত ছিল,
কিন্তু এই পোশাকগুলিতে হেমরাজের রক্তের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আগের রাতে আরুষির তোলা ছবিতে নূপুরকে যে পোশাক পরে থাকতে দেখা গেছে, তাতে কোনো রক্ত ছিল না। এর থেকে বোঝা যায় যে পুলিশ অনুমান করেছিল যে বাবা মা হঠাৎ উস্কানির কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন না। বাবা মা আরও উল্লেখ করেছিলেন যে তারা সম্মান রক্ষার্থে হত্যার মতো কোনো কাজে অংশ নেবেন না, কারণ তারা উদার শিক্ষিত পরিবার থেকে এসেছেন এবং আন্তবর্ণ বিবাহ করেছেন। শবদাহ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো। বাবা মা অস্বীকার করেছেন যে তারা অপরাধস্থলটি সাজিয়েছিলেন, উল্লেখ করেছেন যে তারা যদি তা করতে চান তবে তারা রক্তের দাগযুক্ত স্কচ হুইস্কির বোতলটি সবার জন্য বসার ঘরে রেখে যেতেন না। পরিবার অস্বীকার করেছে যে তারা অপরাধস্থল পরিষ্কার করার বা আরুষির মৃতদেহ দাহ করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো দেখিয়েছেন। নূপুরের মা লতা চিতনী এবং তাদের ক্লিনিকের ব্যবস্থাপক বিকাশ শেঠি বলেছেন যে তারা বাড়ি পরিষ্কার করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছেন। পুলিশ তাদের বলেছিল যে তারা ইতিমধ্যেই আরুষির গদির একটি অংশ সহ সমস্ত প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। নিচে মিডিয়ার হইচই দেখে পুলিশই আরুষির গদিটি আপাতত বারান্দায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। বিকাশ দেখতে পান যে বারান্দাটি তালাবদ্ধ, এবং যখন তিনি চাবিটি খুঁজে পাননি, তখন তিনি পাশের বারান্দায় গদিটি রেখে দেন। পরিবার আরও দাবি করেছে যে পুলিশ নিশ্চিত করেছে যে তাদের আর কোনো বিশ্লেষণের জন্য মৃতদেহের প্রয়োজন হবে না, কারণ ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যেহেতু এটি দ্রুত পচে যাচ্ছিল, তাই তারা এটিকে পুড়িয়ে ফেলে। আরুষির ঘরে প্রবেশ। নূপুর আরুষির ঘরে জোর করে প্রবেশের ব্যাখ্যা দিয়ে বলেছে যে ইন্টারনেট রাউটার চালু করার সময় সে সম্ভবত দরজার তালায় চাবি ঝুলিয়ে রেখেছিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক। তালোয়ার এবং দুররানিরা রাজেশ এবং অনিতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করে। তাদের মতে, দুই দম্পতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ তারা ডেন্টাল ক্লিনিক ব্যবহার করত এবং উভয়েরই কিশোরী কন্যা ছিল। অন্যান্য, স্কচ হুইস্কির বোতলে বা নিহতদের রক্তমাখা পোশাকে বাবা মায়ের আঙুলের ছাপ পাওয়া যায়নি। রাজেশ বলেন যে তিনি পুলিশকে হেমরাজকে ধরতে অনুরোধ করেছিলেন, কারণ নিখোঁজ হওয়ার কারণে তিনিই ছিলেন স্পষ্ট সন্দেহভাজন। রাজেশ আরও দাবি করেন যে পুলিশ তার কাছে বারান্দার দরজার চাবি চেয়েছিল বলে তার মনে নেই। হেমরাজের দেহটি অত্যন্ত পচে যাওয়ায় তিনি চিনতে পারেননি। তিনি আরও দাবি করেন যে তিনি লক্ষ্য করেছেন যে দেহের টি শার্টে নিউ ইয়র্ক লেখা ছিল। পুলিশ তাকে বলেছিল যে ব্যক্তিটি একটি ব্রেসলেট পরেছিল। তিনি নূপুরকে, যিনি গাড়িতে বসেছিলেন, জিজ্ঞাসা করতে নেমেছিলেন যে হেমরাজ এই দুটি জিনিস পরেছিলেন কিনা। যখন নূপুর নিশ্চিত হন যে তিনি তা করেছেন, রাজেশ দীনেশকে ফোন করে বলেন যে মৃতদেহটি সম্ভবত হেমরাজের। দীনেশকে গৌতমকে তার প্রভাব ব্যবহার করে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করতে বলার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন যে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য সিবিআই তার কোনো রেকর্ড খুঁজে পায়নি। অপরাধস্থলের ঘটনাস্থলে আপোস করা হয়েছে, তাই সিবিআই পলিগ্রাফ পরীক্ষা, মিথ্যা শনাক্তকারী, মস্তিষ্ক ম্যাপিং পরীক্ষা এবং নার্কো বিশ্লেষণের দিকে ঝুঁকে পড়ে। রাজেশ এবং নূপুর দুটি মিথ্যা শনাক্তকারী পরীক্ষা এবং একটি মস্তিষ্ক ম্যাপিং পরীক্ষায় উত্তীর্ণ হন, যেখানে তাদের পক্ষ থেকে মিথ্যা বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তলোয়ার দম্পতির আত্মীয়স্বজন এবং বন্ধুরা জানিয়েছেন যে বাবা মায়েদের মধ্যে যথেষ্ট শোকের লক্ষণ দেখা গেছে। নূপুরের বাবা বিজি চিতনিশ জানিয়েছেন যে রাজেশ হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং দেয়ালে মাথা ঠুকে দিচ্ছিলেন। পারিবারিক বন্ধু রাধিকা চাঁদা জানিয়েছেন যে নূপুর সম্পূর্ণ হতবাক। আরুষির বন্ধু ফিজার মা মাসুমা রানালভি বলেছেন যে রাজেশ এবং নূপুর শোকে। অসার। বারান্দায় পাওয়া জুতার ছাপের মাপ ছিল 8 বা 9, আর রাজেশের জুতার মাপ ছিল 6। সন্দেহভাজন হিসেবে থাদারাই, রাজকুমার এবং মণ্ডল। তলোয়ারদের মতে, আরুষি এবং হেমরাজের মধ্যে সম্পর্ক এবং রাজেশের বিবাহবহির্ভূত সম্পর্কের ধারণাটি তলোয়ারদের ডেন্টাল ক্লিনিকের সহকারী কৃষ্ণ থাদারাই দ্বারা তৈরি করা হয়েছিল। রাজেশ জানিয়েছেন যে খুনের 2 দিন আগে তিনি থাদারাইকে ভুল দাঁতের ছাপ দেওয়ার জন্য তিরস্কার করেছিলেন। এই দাবিটি অনিতা দুররানি সমর্থন করেছিলেন। রাজেশের ড্রাইভার উমেশ শর্মা জানিয়েছেন যে তিনি থাদারাই এবং হেমরাজকে গাড়িতে নেপালি ভাষায় জোরে কথা বলতে শুনেছেন। জিজ্ঞাসা করলে থাদারাই তাকে বলেন যে তিনি রাজেশের সাথে মোকাবিলা করবেন। 16 মে সকালে জলবায়ু বিহার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে হেমরাজের ফোন ছিল এবং থাদারাই তলোয়ারদের সাথে একই এলাকায় থাকতেন। 7 জুন, সন্দেহের ভিত্তিতে থাদারাইকে আটক করা হয়। সিবিআই দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বালিশের কভার, রক্তমাখা কুকরি এবং প্যান্ট উদ্ধার করে। দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সিএফএসএল 2বার তার পলিগ্রাফ পরীক্ষা করা হয়।
9ই জুন তিনি মানসিক পরীক্ষার জন্য হাজির হন। নয়াদিল্লির এইমসে মূল্যায়ন পরীক্ষা। 12ই জুন বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালে সহকারী পরিচালক ডক্টর এস মালিনী এবং অ্যানেস্থেটিস্ট ডক্টর শ্রীকান্ত মূর্তির নেতৃত্বে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এফএসএল একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তার পলিগ্রাফ পরীক্ষা এবং নার্কো বিশ্লেষণ পরীক্ষা করা হয়। 13ই জুন তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে রাজেশ এবং নূপুর তলোয়ার উভয়ের উপর পরিচালিত মিথ্যা শনাক্তকরণ পরীক্ষাগুলি অমীমাংসিত প্রমাণিত হয়। দ্বিতীয় দফায় পরীক্ষায় তাদের পক্ষ থেকে প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার নার্কো পরীক্ষায় থাদারাই দ্বিতীয় খুনির কথা বলেছিলেন। সেই অনুযায়ী সিবিআই তার বন্ধু রাজকুমারকেও তদন্ত শুরু করে, যে দুর্রানীদের সাথে গৃহকর্মী ছিল। 23-26 জুন গান্ধীনগরের এফএসএলতে রাজকুমারের পলিগ্রাফ পরীক্ষা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন, মস্তিষ্কের ম্যাপিং এবং নার্কো বিশ্লেষণ করা হয়েছিল। সিবিআই তার বাসভবন থেকে হালকা মানুষের রক্তের দাগযুক্ত ধোয়া টি-শার্ট জব্দ করে এবং ডিএনএ ম্যাচিংয়ের জন্য পাঠায়। তলোয়ার দম্পতির ঘনিষ্ঠ বন্ধু দুর্রানীরা বলেছিলেন যে রাজকুমারের শরীরে ফোড়ার দাগ হতে পারে। 27 জুন সন্দেহের ভিত্তিতে রাজকুমারকে গ্রেপ্তার করা হয়। 30 জুন 2008 তারিখে থাদারাইয়ের আরেক বন্ধু বিজয় মণ্ডল ওরফে শম্ভুকে সংবাদমাধ্যমে সন্দেহভাজন হিসেবে রিপোর্ট করা হয়। তলোয়ার দম্পতির প্রতিবেশী পুনিশ ট্যান্ডনের একজন ড্রাইভার এবং গৃহকর্মী ছিলেন মণ্ডল। হেমরাজ, থাদারাই এবং রাজকুমার সকলেই নেপালি বংশোদ্ভূত ছিলেন এবং তলোয়ার দম্পতির প্রাক্তন চাকর বিষ্ণুর মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছিল। 9ই জুলাই রাজকুমারের এফএসএল বেঙ্গালুরুতে দ্বিতীয়বারের মতো নার্কো বিশ্লেষণ পরীক্ষা করা হয় এবং পরের দিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সে খুনের কথা স্বীকার করেছে। ইতিমধ্যেই তদন্তাধীন বিজয় মণ্ডলকে 11ই জুলাই গ্রেপ্তার করা হয়। তলোয়ার দম্পতির পরবর্তী আবেদন অনুসারে নার্কো পরীক্ষায় জানা গেছে যে খুনের রাতে হেমরাজের ঘরে টিভিতে 3 সন্দেহভাজন নেপালি গান দেখেছিলেন। সিবিআই কর্মকর্তা অনুযার্য সাংবাদিক নলিনী সিংকে এই কথা বলেছিলেন। যে নেপালি চ্যানেলে গানটি সম্প্রচারিত হয়েছিল, সেই চ্যানেলের মালিক নলিনী সিংকে খুনের রাতে তার চ্যানেলে সম্প্রচারিত গানের বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। অনুযার্য তাকে বলেছিলেন যে তার দেওয়া তথ্য সন্দেহভাজনদের প্রকাশের সাথে মিলে যায়। 11ই জুলাই 2008 তারিখে এক সংবাদ সম্মেলনে অরুণ কুমার বলেছিলেন যে মামলাটি এখনও অমীমাংসিত। তিনি বলেছিলেন যে রাজেশ তলোয়ারের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আরও যোগ করেছেন যে সিবিআই তাকে ক্লিনচিট দেয়নি। তিনি বলেছিলেন যে নার্কো পরীক্ষার ভিত্তিতে থাদারাই, রাজকুমার এবং মণ্ডলকে প্রধান সন্দেহভাজন বলে মনে হয়েছিল, কিন্তু সিবিআই তাদের বিরুদ্ধে কোনো সমর্থনযোগ্য প্রমাণ পায়নি। 3 জন ব্যক্তি তাদের নার্কো পরীক্ষার সময় ঘটনার বিভিন্ন ক্রম বর্ণনা করেছিলেন। এমনকি একই ব্যক্তির পরীক্ষার মধ্যেও বিভিন্ন সংস্করণ ছিল। উদাহরণস্বরূপ, থাদারাই হত্যার অস্ত্র সম্পর্কে 3টি ভিন্ন সংস্করণ প্রদান করেছিলেন। সিবিআই নার্কো টেস্টের প্রতিলিপি জনসাধারণের জন্য উপলব্ধ করেনি, এবং ঘটনার সঠিক ক্রম সম্পর্কে পরস্পরবিরোধী মিডিয়া প্রতিবেদন ছিল, যা কিছুটা এই রকম ছিল। সিবিআইয়ের যুগ্ম পরিচালক অরুণ কুমারের মতে, সম্ভাব্য ঘটনাক্রম সন্দেহভাজনদের নার্কো টেস্টের উপর ভিত্তি করে। হেমরাজ থাদারাই, রাজকুমার এবং মণ্ডলকে শম্ভু তলোয়ারদের অ্যাপার্টমেন্টে তার কর্মচারীদের কোয়ার্টারে আমন্ত্রণ জানিয়েছিলেন। 3 জন ব্যক্তি মধ্যরাতে তলোয়ারদের বাড়িতে পৌঁছেছিলেন। রাজকুমারের নার্কো টেস্ট অনুসারে মণ্ডল ছিলেন তলোয়ারদের প্রতিবেশীদের একজন গৃহকর্মী, কিন্তু খুনের ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না। 4 জন ব্যক্তি বিয়ার পান করতে শুরু করেন। থাদারাই রাজেশ তলোয়ারের দ্বারা তার অপমানের কথা বলেছিলেন এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেদিন আরুষির ঘরটি আশ্চর্যজনকভাবে তালাবদ্ধ ছিল। এরপর ঠিক কী ঘটেছিল তা বিভিন্ন নার্কো টেস্ট এবং মিডিয়া রিপোর্ট অনুসারে ভিন্ন। রাজকুমারের বক্তব্য, আরুষি তার বাবার সম্পর্কে সন্দেহভাজনরা যা বলেছিল তা প্রকাশ করার হুমকি দিয়েছিল, তাই থাদারাই তার কুকরি বের করে তাকে হত্যা করেছিল। সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু হেমরাজ ঠান্ডা মেজাজে তাদের প্রকাশ করার হুমকি দিয়েছিল। থাদারাই এবং রাজকুমার হেমরাজকে ছাদে টেনে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছিল। আরুষি ও হেমরাজের মোবাইল ফোন নষ্ট করে দেওয়া হয়েছে। থাদরাইয়ের ভার্সন 1, রাজকুমার ও থাদরাই আরুষির ঘরে ঢুকে পড়েন, আর রাজকুমার তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। আরুষি বাধা দিলে থাদরাই একটি কুকরি বের করে তাকে হত্যা করেন। তারপর 2 ব্যক্তি হেমরাজকে টেনে বারান্দায় নিয়ে যায় এবং সাক্ষী হওয়ার কারণে তাকে হত্যা করে। থাদরাইয়ের ভার্সন 2, রাজকুমার ও মণ্ডল শম্ভু আরুষির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। আরুষি বাধা দিলে
মণ্ডল তার মাথায় আঘাত করে এবং রাজকুমার তাকে কুকরি দিয়ে হত্যা করে। হত্যার অস্ত্রটি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে আরুষির বাথরুমে ফেলে দেওয়া হয়। থাদরাইয়ের ভার্সন 1। রাজকুমার ও মণ্ডল হেমরাজকে বারান্দায় নিয়ে যান এবং তাকে হত্যা করেন। তিনজন ব্যক্তি বারান্দার দরজা বন্ধ করে ভবনের ছাদ থেকে পালিয়ে যান। থাদরাইয়ের ভার্সন 3। রাজকুমার আরুষির ঘরের দিকে হেঁটে যান। থাদারাই এবং মণ্ডল তার পিছু পিছু চলে। রাজকুমার আরুষিকে যৌন নির্যাতনের চেষ্টা করে। যখন সে বাধা দেয়, তখন থাদারাই তার কুকরি বের করে তার গলা কেটে ফেলে। আঘাত এত জোরে ছিল যে তার ঘাড় ফেটে যায় এবং সে মারা যায়। হেমরাজ ভয় পেয়ে যায় এবং আরুষির বাবা মাকে ঘটনাটি বলার হুমকি দেয়। তাই অন্য লোকেরা তাকে ছাদে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। থাদারাই, মণ্ডল এবং রাজকুমার তলোয়ারদের ঘরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু তা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। 50 দিন কারাগারে থাকার পর প্রমাণের অভাবে রাজেশ তলোয়ারকে দিনের শেষের দিকে মুক্তি দেওয়া হয়। রাজেশ এবং নূপুর মুক্তি পাওয়ার পর তাদের বাবা মায়ের বাড়িতে চলে যায়। অন্য 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মাদকের স্বীকারোক্তি তাদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট ছিল না। থাদারাই, রাজকুমার এবং মণ্ডলের পক্ষ থেকে আলিবিস। থাদারাইয়ের পরিবারের সদস্যরা এবং তার বাড়িওয়ালাকে এন জোহরি জানিয়েছেন যে তিনি 15 মে রাতে তার বাড়িতে L14, সেক্টর 25 ছিলেন। বিজয় মণ্ডলের নিয়োগকর্তা এবং তলোয়ারদের প্রতিবেশী পুনি স্ট্যান্ডন তদন্তকারীদের জানিয়েছেন যে তার চাকর তার গ্যারেজে L28, সেক্টর 25 ছিলেন। রাজকুমারের নিয়োগকর্তা অনিতা দুর্রানি জানিয়েছেন যে তিনি তার বাড়িতে 35-এ কাঞ্চনজঙ্ঘা অ্যাপার্টমেন্ট, সেক্টর 35 কমপক্ষে রাত 12:30 পর্যন্ত উপস্থিত ছিলেন। রাজকুমার জানিয়েছেন যে তিনি তার নিয়োগকর্তা প্রফুল্ল দুর্রানির সাথে অনিতা দুর্রানিকে গ্রহণ করতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। তারা রাত সকাল 11:30টায় বাড়ি ফিরেছিলেন, রাতের খাবার খেয়েছিলেন এবং রাত দুপুর 12:30টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। দুর্রানিরা বলে যে রাজকুমারের বাথরুমটি বাড়ির মূল পিছনের দরজার বাইরে ছিল এবং চাবিটি তার কাছে ছিল, তাই তিনি যখন ইচ্ছা বাইরে যেতে পারতেন। দুর্রানিদের বাড়ি থেকে তলোয়ারদের অ্যাপার্টমেন্টে সাইকেল চালিয়ে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। রাজকুমার যে সোসাইটিতে থাকতেন সেই সোসাইটির গেটের প্রহরী তাকে সেই রাতে সেখান থেকে বের হতে দেখেননি। জলবায়ু বিহারের 6 জন নিরাপত্তারক্ষী, বীরেন্দ্র সিং, সঞ্জয় সিং, রামকুমার, চন্দ্রভূষণ, দেবেন্দ্র সিং এবং রাম বিশাল, জানিয়েছেন যে তারা সেই রাতে তলোয়ারদের বাড়িতে L32, সেক্টর 25 কাউকে যেতে বা বের হতে দেখেননি। তবে সিবিআই আরও উল্লেখ করেছে যে রাতের বেলায় রক্ষীরা সচল ছিলেন এবং তাদের বক্তব্যকে নির্ভুল বলে বিবেচনা করা যায় না। কমপ্লেক্সটিতে 188-6টি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং প্রায় 10,000 লোক বাস করে। প্রধান ফটকে থাকা বীরেন্দ্র সিং জানিয়েছেন যে তার সাথে দেখা না করে কমপ্লেক্সে প্রবেশ এবং বের হওয়ার বিভিন্ন উপায় ছিল। নার্কো পরীক্ষায় স্বীকারোক্তি। নার্কো পরীক্ষা নির্ভরযোগ্য নয় এবং প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়। থাদারাই এবং রাজকুমারের নার্কো রিপোর্টে বলা হয়েছে যে আরুষির মোবাইল ফোন নেপালে পাঠানো হয়েছিল। তবে এটি 2009 সালের সেপ্টেম্বরে ভারত থেকে উদ্ধার করা হয়েছিল। 2008 সালে একজন পরিচারিকা আবিষ্কার করেছিলেন। এটি নার্কো পরীক্ষার অবিশ্বস্ততা আরও তুলে ধরে। রাজকুমারের আইনজীবী নরেশ যাদব জাতীয় মানবাধিকার কমিশনের NHRC দ্বারস্থ হয়ে বলেন যে তদন্তের সময় সিবিআই অফিসাররা 3 জনকে নির্যাতন করেছিলেন। প্রমাণ হিসেবে তিনি পরীক্ষার ভিডিও রেকর্ডিং জমা দেন যাতে দেখা যায় যে সিবিআই অফিসাররা তাদের মুখে কথা ঢুকিয়ে হত্যার কথা স্বীকার করার জন্য নির্যাতন করছিলেন। মূল প্রবাহ অখিল ভারতের মতো নেপালি সংগঠন নেপালি একতা সমাজ এবং রাষ্ট্রীয় জনমোর্চা অভিযোগ করেছে যে সিবিআই তলোয়ার দম্পতিকে রক্ষা করার জন্য দরিদ্র পুরুষদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। 2015 সালে থাদারাইয়ের নার্কো পরীক্ষার 58.55 মিনিটের একটি ভিডিও ইউটিউবে ফাঁস হয়েছিল। সিবিআইয়ের রেকর্ডে মাত্র 45 মিনিটের একটি ভিডিও ছিল। ফাঁস হওয়া ভিডিওতে থাদারাইকে বলতে দেখা যাচ্ছে যে তিনি কোনো অপরাধ করেননি এবং আইজি, ইন্সপেক্টর জেনারেল অরুণ কুমার তাকে খুনের কথা স্বীকার করতে বলেছিলেন। কুমার দাবি করেছেন যে মূল ফুটেজ এই অংশটি ছিল না। সিবিআই কর্মকর্তাদের মতে থাদারাই অপরাধ স্বীকার করেছেন, কিন্তু বেশ কয়েকবার তার বক্তব্য পরিবর্তন করেছেন। পরীক্ষায় বিজয় মণ্ডলের নাম উল্লেখ করা হয়নি এবং শম্ভু তার উপনাম ছিল সিবিআইয়ের অনুমান। 31 জুলাই টিভি চ্যানেল আজ তক অভিযোগ করেছে যে বিজয় মণ্ডলকে তার নার্কো বিশ্লেষণ পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছিল। এতে আরও অভিযোগ করা হয়েছে যে পরীক্ষার সময় তার স্বীকারোক্তিতে অনেক ফাঁক ছিল।
অন্যান্য তলোয়ারদের বাড়িতে জব্দ করা জিনিসপত্র থেকে তিনজনের ডিএনএ বা আঙুলের ছাপ শনাক্ত করা যায়নি। 17 জুন 2008 তারিখে দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সিএফএসএল সেরোলজিস্ট এসকে সিংলা বলেন যে থাদারাইয়ের ঘর থেকে উদ্ধার করা কুকরিতে তিনি কোনো মানুষের রক্ত শনাক্ত করতে পারেননি। এরপর কুকরিটি সিএফএসএল ডিএনএ বিশেষজ্ঞ বিকে মহাপাত্রের কাছে পাঠানো হয়, যিনি বলেন যে তিনি অস্ত্র থেকে কোনো ডিএনএ বের করতে পারেননি। সিবিআই সেদিন থাদারাই, রাজকুমার, মণ্ডল এবং হেমরাজের মধ্যে কোনো শারীরিক বা ফোন ভিত্তিক কথোপকথনের কোনো শক্ত প্রমাণ খুঁজে পায়নি। তাছাড়া থাদারাইকে গ্রেপ্তার করার পরেও রাজকুমার এবং মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। 6 নভেম্বর 2008 তারিখে সিডিএফডি হায়দ্রাবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে থাদারাইয়ের বাসভবন থেকে উদ্ধার করা বালিশের রক্তের চিহ্ন হেমরাজের রক্তের সাথে মিলে গেছে। সিবিআই টিমের কেউই, অরুণ কুমার বা তদন্তকারী কর্মকর্তা এমএস ফার্টিয়াল সহ, এটি লক্ষ্য করেননি। 2011 সালে যখন তলোয়ার দম্পতির আইনজীবীরা এটি লক্ষ্য করেন, তখন সিবিআই বলে যে রিপোর্টে একটি ত্রুটি ছিল। প্রশ্নে থাকা বালিশটি হেমরাজের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল, থাদারাইয়ের বাসভবন থেকে নয়। ল্যাব সিবিআইয়ের দাবি স্বীকার করে। 9 আগস্ট 2008 তারিখে সিবিআই পরিচালক অশ্বিনী কুমার বলেন যে মামলাটি অমীমাংসিত রয়ে গেছে, তবে রাজেশ তলোয়ারকে অব্যাহতি দেওয়া উচিত। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না পাওয়ায় সেপ্টেম্বরে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পাওয়ার পরপরই বিজয় মণ্ডল অভিযোগ করেন যে সিবিআই তার বিরুদ্ধে শারীরিক বলপ্রয়োগ এবং হুমকি ব্যবহার করেছে, এবং মাঝে মাঝে থাদারাই এবং রাজকুমারের বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে তাকে প্ররোচিত করার জন্য তার প্রশংসা করেছে। তিনি জোর দিয়ে বলেন যে তাদের তিনজনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং তাদের ফাঁসানোর চেষ্টা। তিনি আরও বলেন যে তিনি রাজকুমারকে মোটেও চিনতেন না এবং সিবিআই তাকে অর্ধচেতন অবস্থায় কিছু ভুল বলার জন্য ফাঁদে ফেলেছিল। 2009-10 তদন্ত 2009 সালের জানুয়ারিতে সিবিআই ঘোষণা করে যে সংস্থাটি থাদারাই, রাজকুমার এবং মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে প্রস্তুত। তবে কোনো শক্ত প্রমাণের অভাবে এটি করা সম্ভব হয়নি। আরুষির নমুনায় কারচুপির অভিযোগ 2009 সালের সেপ্টেম্বরে আরুষি তলোয়ারের জনি সোয়াবের নমুনায় কারচুপির অভিযোগ ওঠে। ডাঃ সুনীল দোহরে তার ময়নাতদন্তের সময় নমুনাটি সংগ্রহ করেছিলেন এবং গৌতম বুদ্ধ নগর জেলা হাসপাতালে প্রেরণ করেছিলেন। হাসপাতালের মেডিকো লিগ্যাল রেজিস্টার, যেখানে আরুষির নমুনা সম্পর্কিত তথ্য ছিল, 2008 সালে হারিয়ে যায়। প্যাথলজিস্ট ডাঃ রিচা সাক্সেনা, হেমরাজের ময়নাতদন্তকারী ডাঃ নরেশ রাজের স্ত্রী, সোয়াবগুলিকে স্লাইডে রূপান্তর করার প্রক্রিয়াটি সম্পাদন করেন এবং জনি সোয়াব পরীক্ষা পরিচালনা করেন। তার মতে, যখন নমুনাটি হাসপাতালে পৌঁছায়, তখন তার ল্যাব টেকনিশিয়ান বিকাশ এবং নবনীত এটি সংগ্রহ করেন। রিচা সাক্সেনার পরীক্ষায় দেখা যায় যে নমুনায় কোনো বীর্য উপস্থিত ছিল না। এরপর স্লাইডগুলি হাসপাতালের পরীক্ষাগারে একটি স্টিলের আলমারিতে রাখা হয়েছিল। 1 জুন 2008 তারিখে সিবিআই নমুনাটি অ্যাক্সেস করার জন্য রিচার সাথে ফোনে যোগাযোগ করে। রিচা, যিনি সেই সময় পাটনায় ছিলেন, ফোনে সিবিআই দলকে তার ল্যাবে নিয়ে যান। তার মতে, তার অনুপস্থিতিতে চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এসসি সিংহল স্লাইডটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেন। সিংহল এবং রিচা তার বদলি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। রিচাকে 2008 সালে বদলি করা হয়েছিল, কিন্তু তিনি তার নতুন পদ গ্রহণ করেননি বা পদত্যাগও করেননি। তাই সিংহল আরুষির স্লাইড তৈরি করার সময় তাকে আনুষ্ঠানিকভাবে ছুটিতে ছিলেন বলে মনে করেন। রিচা অভিযোগ করেন যে সিংহল ইচ্ছাকৃতভাবে তাকে অনুপস্থিত চিহ্নিত করার জন্য তার সমস্ত রেজিস্টার সরিয়ে নিয়েছিলেন, যদিও তিনি নিয়মিত প্রতিদিন হাসপাতালে আসতেন। সিবিআই পরে নমুনাটি দিল্লিতে তাদের নিজস্ব সিএফএসএল ল্যাবে পাঠায়, যেখানে ডাঃ বিকে মহাপাত্র দেখতে পান যে এটি দুটি জনি নমুনার মিশ্রণ, যার মধ্যে একটি ছিল আরুষির। এরপর সিবিআই নমুনাটি আরও পরীক্ষার জন্য হায়দ্রাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিক্স সিডিএফডি এ পাঠায়। সিডিএফডি জানিয়েছে যে নমুনাটিতে মূলত আরুষি ছাড়া অন্য একজনের ডিএনএ ছিল। প্রাথমিকভাবে সিবিআই আরুষির যৌন নির্যাতনের প্রমাণ নষ্ট করার ষড়যন্ত্রের সম্ভাবনা বিবেচনা করেছিল অথবা মৃত্যুর আগে তার সম্মতিতে যৌন সম্পর্ক ছিল বলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল। ডাঃ রিচা সাক্সেনাকে নমুনার সাথে কারচুপির অভিযোগে সন্দেহ করা হয়েছিল। তার জড়িত থাকার বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছিল, কারণ তিনি ব্যক্তিগতভাবে আরুষির মা নূপুর তলোয়ারকে চিনতেন। রিচা অস্বীকার করেছেন যে নূপুর তলোয়ার তার পরীক্ষার ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেছেন যে তিনি নূপুরকে কেবল কিছুটা চিনতেন,
তার ছেলেকে নূপুর বেশ কয়েক বছর আগে ফোর্টিস হাসপাতালে চিকিৎসা করেছিলেন এবং তার মেয়ে দিল্লি পাবলিক স্কুলে আরুষির জুনিয়র ছিল। তিনি দাবি করেছেন যে যখন তিনি আরুষির সোয়াব পরীক্ষা করেছিলেন, তখন তিনি জানতেন না যে বিষয়টি নূপুরের মেয়ে। তলোয়ার দম্পতিকে তাদের মিথ্যা শনাক্তকারী এবং মস্তিষ্ক ম্যাপিং পরীক্ষার সময় কারচুপির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তারা নির্দোষ প্রমাণিত হয়েছিল। সিবিআই রিচাকেও জিজ্ঞাসাবাদ করেছে, তার ল্যাবগুলি অনুসন্ধান করেছে এবং 1 ডজনেরও বেশি জনি সোয়াব স্লাইড উদ্ধার করেছে। এই স্লাইডগুলি পরীক্ষার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল, কিন্তু আরুষির স্লাইডে পাওয়া অজ্ঞাত ডিএনএর সাথে কোনোটিরই মিল পাওয়া যায়নি। সিবিআই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছে যে আসল নমুনাটি আরুষির, কিন্তু এটি দূষিত হয়ে গিয়েছিল। তারা পুরো ঘটনাটিকে একটি প্রকৃত ভুল বলে উড়িয়ে দিয়েছে, এবং কোনো গোপন তথ্য নয়। একটি সম্পর্কহীন ঘটনায় রিচাকে পরে অনুপস্থিতির জন্য বরখাস্ত করা হয়েছিল কারণ তিনি তার নতুন পদে রিপোর্ট করেননি। নতুন সিবিআই দল 2008 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশ সরকার অরুণ কুমারের 1985 ব্যাচের আইপিএস অফিসার উত্তরপ্রদেশ ক্যাডারে প্রত্যাহারের ঘোষণা দেয়। সেই সময় উত্তরপ্রদেশ সরকার স্পষ্ট করে বলেছিল যে আরুষি মামলার সাথে এই প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। সিবিআইতে অরুণ কুমারের মেয়াদ 2009 সালের সেপ্টেম্বরে শেষ হয়। মিডিয়া তাকে অভিযুক্ত টেম্পারিং কেলেঙ্কারির তদন্ত না করার জন্য অভিযুক্ত করেছিল এবং অনুমান করেছিল যে এই কেলেঙ্কারির ফলে তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2009 সালের সেপ্টেম্বরে মামলাটি এসপি নীলাভ কিশোরের নেতৃত্বে একটি নতুন সিবিআই দলের কাছে স্থানান্তরিত করা হয়েছিল। অতিরিক্ত এসপি এজিএল কৌল তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবা মায়েরা আবার সন্দেহ প্রকাশ করেছেন। পূর্বে বাবা মায়েদের প্রধান সন্দেহভাজন করে তোলার কারণগুলি ছাড়াও নতুন সিবিআই দল আরও কিছু অতিরিক্ত বিষয় নিয়ে এসেছিল। সিবিআই আরুষির মৃতদেহের ময়নাতদন্তকারী ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেছিল। ডক্টর সুনীল দোহরে এবং ডক্টর নরেশ রাজ উভয়ই নতুন বক্তব্য দিয়েছেন। উপরের প্রমাণ বিভাগটি দেখুন। ডক্টর দোহরে বলেছেন যে আরুষির হাইমেন ছিঁড়ে গেছে এবং তার গোপনাঙ্গ পরিষ্কার করা হয়েছে বলে মনে হচ্ছে। ডক্টর নরেশ রাজ বলেছেন যে হেমরাজের ফোলা গোপনাঙ্গ যৌন মিলনের সম্ভাবনা নির্দেশ করে। 2009 সালের অক্টোবরে ঘটনাস্থলের ছবির উপর ভিত্তি করে সিবিআইয়ের জন্য একটি অপরাধ দৃশ্য বিশ্লেষণ করা হয়েছিল। এই বিশ্লেষণ এই অনুমানকে সমর্থন করে যে হত্যার পরে অপরাধের দৃশ্যটি পোশাক পরিচ্ছন্ন করা হয়েছিল। ডক্টর সুনীল দোহরে পরে আদালতকে বলেছিলেন যে ময়নাতদন্ত শুরু হওয়ার আগে দীনেশ তলোয়ার তাকে একটি ফোন দিয়েছিলেন এবং ডক্টর ডোগরা এর সাথে কথা বলতে বলেছিলেন। দোহরের ধারণা ছিল যে লাইনে থাকা ব্যক্তিটি হলেন এইমস ফরেন্সিক প্রধান ডক্টর টি.ডি. ডোগরা। ব্যক্তি তাকে অন্যান্য নমুনার মধ্যে রক্তের নমুনা নিতে বলেছিলেন, এবং দোহরে উত্তর দিয়েছিলেন যে তিনি যা প্রয়োজন মনে করেন তা করবেন। পরে জানা গেল যে এইমসের ডক্টর ডোগরা দোহরের সাথে কথা বলেননি। সিবিআই অনুমান করেছিল যে দীনেশ রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা করছিলেন, কিন্তু আসামিপক্ষ যুক্তি দিয়েছিল যে কাউকে রক্তের নমুনা নিতে বলাকে এমন প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা যাবে না। নতুন সিবিআই দল ত্রিভুজাকার মাথার আঘাত এর কারণে প্রাথমিক আঘাতের জন্য ব্যবহৃত অস্ত্রটিকে গলফ ক্লাব হিসাবে চিহ্নিত করেছে। সিবিআই সন্দেহ করেছিল যে আঘাত করার জন্য ব্যবহৃত অস্ত্রটি রাজেশের গলফ ক্লাবগুলির মধ্যে একটি। রাজেশ একজন অপেশাদার এবং খুব কমই গলফ খেলোয়াড় ছিলেন। তার প্রতিবেশী পুনি স্ট্যান্ডন তাকে 8-9 বছর আগে একটি গলফ ব্যাগ দিয়েছিলেন। 2009 সালের 29শে অক্টোবর তলোয়ার দম্পতি তাদের নয়ডার বাড়ি থেকে সরে যাওয়ার পর সিবিআই তাদের রাজেশের গলফ সেট তাদের কাছে পাঠাতে বলে। রাজেশ পরের দিন সম্মতি জানায়। 3টি কাঠ নং 1, 3 এবং 5, 7টি লোহা নং 3-9 এবং একটি পাটার দিয়ে তৈরি গলফ সেটটি হস্তান্তর করে। সিবিআই পরে বলে যে 5 নম্বর গলফ ক্লাবের আঘাতকারী পৃষ্ঠের মাত্রা ভুক্তভোগীদের মাথার আঘাতের মাত্রার সাথে সমান। রক্ত, ডিএনএ বা অন্য কোনো জৈবিক তরল নেই। গলফ ক্লাবগুলি থেকে উদ্ধার করা সম্ভব। একজন সিএফএসএল বিশেষজ্ঞ বলেছেন যে এক্সিবিট 3-5 কাঠ এবং এক্সিবিট 5-4 লোহা হিসাবে চিহ্নিত দুটি বিশেষ গলফ ক্লাব এতটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছিল বলে মনে হচ্ছে যে এগুলি অন্যান্য গলফ ক্লাব থেকে দৃশ্যমানভাবে আলাদা ছিল। সিবিআই পরামর্শ দিয়েছে যে খুনের কাজে তাদের ব্যবহার লুকানোর জন্য এই ক্লাবগুলি পরিষ্কার করা হতে পারে। রাজেশের মতে 4 নম্বর এবং 5 নম্বর গলফ ক্লাবগুলি মূলত তার গাড়িতে রাখা হয়েছিল। যখন গাড়িটি সার্ভিসিংয়ের জন্য পাঠানো হয়েছিল খুনের আগে, তখন চালক উমেশ শর্মা সেগুলি হেমরাজের ঘরে রেখেছিলেন।
এই ঘটনাটি শর্মা নিশ্চিত করেছেন। রাজেশ আরও বলেছেন যে তিনি কখনো এই ক্লাবগুলি লুকানোর চেষ্টা করেননি, এগুলি সর্বদা তদন্তকারীদের দৃষ্টিগোচরে ছিল এবং যখন তিনি দিল্লিতে চলে আসেন, তখন গল্ফ ক্লাবগুলি সহ তার সমস্ত জিনিসপত্র একজন সিবিআই পরিদর্শকের তত্ত্বাবধানে প্যাক করা হয়েছিল। তবে, সিবিআই জানিয়েছে যে, 1 জুন 2008 তারিখে সিএফএসএল কর্তৃক তোলা হেমরাজের ঘরের ছবিতে কেবল একটি গল্ফ ক্লাব দেখা যাচ্ছে এবং অন্যটি অনুপস্থিত। রাজেশ আরও জানিয়েছেন যে, খুনের 1 বছর পর যখন লফট পরিষ্কার করা হচ্ছিল, তখন তার বন্ধু অজয় চাড্ডা এবং তার স্ত্রী নূপুর তাদের বাসভবনের লফটে একটি গল্ফ ক্লাব খুঁজে পেয়েছিলেন। তবে, তারা 1 বছরেরও বেশি সময় ধরে সিবিআইকে অবহিত করেননি। এই তথ্য চাড্ডা নিশ্চিত করেছেন। আসামিপক্ষ উল্লেখ করেছেন যে এটি মামলার সাথে অপ্রাসঙ্গিক। গল্ফ সেটে 5 নম্বর দুটি ক্লাব ছিল, লফটে পাওয়া লোহাটি, এবং সিবিআই যেটিকে হত্যার অস্ত্র বলে সন্দেহ করেছিল, যা ছিল কাঠ। 18-19 মে 2010 তারিখে নীলাভ কিশোর দেরাদুনের তার অফিসে তলোয়ারদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। কয়েকদিন পরে, 24শে মে আরুষির জন্মদিন, দ্য পাইওনিয়ারের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিবিআইয়ের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রাজেশ আরুষিকে সম্মান রক্ষার্থে হত্যা করেছিলেন। 21শে জুলাই, রাজেশ তলোয়ার আদালতের কাছে প্রিন্ট মিডিয়া আউটলেটগুলির দ্বারা প্রকাশিত অনৈতিক এবং বিভ্রান্তিকর তথ্য এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানান। আদালত দ্য পাইওনিয়ারকে কারণ দর্শানোর নোটিশ জারি করলে, নীলাভ কিশোর 4 অক্টোবর 2010 তারিখে একটি হলফনামা জারি করে বলেন যে, সিবিআই এর কোনো অনুমোদিত ব্যক্তি, দ্য পাইওনিয়ারের সংবাদদাতার সাথে কথা বলেননি এবং নিবন্ধটি, তথ্যগত ত্রুটি এবং অনুমান, দিয়ে পূর্ণ। সিবিআই এর ক্লোজার রিপোর্ট। 29শে ডিসেম্বর, 2010 তারিখে, সিবিআই একটি ক্লোজার রিপোর্ট দাখিল করে, যেখানে রাজেশ তলোয়ারকে একমাত্র সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটি নিচে সংক্ষেপে দেওয়া হল। পিতামাতা, সিবিআই এর মতে, পরিস্থিতিগত প্রমাণ অপরাধে বাবা মায়ের জড়িত থাকার দিকে ইঙ্গিত করে। অপরাধস্থলকে সাজানোর জন্য তাদের কাছে কেবল কারণ এবং ক্ষমতা ছিল, যেমন আরুষির দেহ ঢেকে রাখা, তার বিছানার চাদর পরিষ্কার করা, তার গোপনাঙ্গ পরিষ্কার করা, হেমরাজের দেহ লুকানোর চেষ্টা করা ইত্যাদি। এছাড়াও, সিবিআই যুক্তি দিয়েছিল যে, ভুক্তভোগীদের ঘাড়ে কাটা দাগগুলি অস্ত্রোপচার ছিল এবং কেবল পেশাদার প্রশিক্ষিত বিশেষজ্ঞদের দ্বারাই করা যেতে পারে, এবং ভোঁতা আঘাতটি একটি গল্ফ ক্লাবের কারণে হয়েছে বলে মনে হয়। সিবিআই পুলিশের আগের বক্তব্যগুলিও পুনরাবৃত্তি করেছে, যেমন আরুষির ঘরে জোর করে প্রবেশ করা, রাজেশের অভিযোগ, বারান্দার চাবি সরবরাহ না করা, হেমরাজের মৃতদেহ শনাক্ত করতে অস্বীকৃতি, ময়নাতদন্ত প্রতিবেদনে যৌন নির্যাতনের উল্লেখ মুছে ফেলার চেষ্টা ইত্যাদি। থাদারাই, রাজকুমার এবং মণ্ডল। সিবিআই 3জনকে ক্লিনচিট দিয়েছে পূর্বে উল্লেখিত কারণগুলির জন্য। নার্কো টেস্টগুলি অবিশ্বাস্য ছিল, 3জনের অ্যালিবিস ছিল, কোনো প্রমাণ ইঙ্গিত দেয় না যে তারা খুনের দিন তলোয়ারদের বাড়িতে গিয়েছিল এবং থাদারাইকে গ্রেপ্তার করার পরেও, রাজকুমার এবং মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি ইত্যাদি। অন্যান্য অনুপ্রবেশকারী, সিবিআই থাদারাই, রাজকুমার এবং মণ্ডল ছাড়া অন্য অনুপ্রবেশকারীদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিয়েছে, কারণ বাড়িতে জোর করে প্রবেশের কোনো চিহ্ন ছিল না এবং কোনো জানা উদ্দেশ্য ছিল না। এছাড়াও, সিবিআই যুক্তি দিয়েছিল যে কোনো বহিরাগত ব্যক্তি অপরাধের স্থানটি সাজাতে বা হেমরাজের মৃতদেহ টেনে টেনে কুলার প্যানেল দিয়ে ঢেকে দেওয়ার জন্য বিরক্ত হতো না। অপর্যাপ্ত প্রমাণ। প্রথম প্রতিক্রিয়াশীলদের ইউপি পুলিশ অপরাধের স্থানটি সঠিকভাবে পরীক্ষা করতে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে অক্ষমতার কারণে সিবিআই তদন্তকারীরা প্রভাবিত হয়েছিল। যদিও সিবিআই বাবা মায়ের বিরুদ্ধে পরিস্থিতিগত প্রমাণ পেয়েছে, তবুও অনেক ফাঁক ছিল। কোনো প্রমাণ নেই যে হেমরাজকে আরুষির ঘরে খুন করা হয়েছিল। হেমরাজের রক্ত বাবা মায়ের পোশাকে পাওয়া যায়নি। হত্যার অস্ত্র উদ্ধার করা হয়নি। রাজেশের গল্ফ ক্লাব সম্ভবত অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, তবে কোনো ডিএনএ বা রক্তের দাগ এটিকে অপরাধের সাথে যুক্ত করতে পারে না। এছাড়াও, বিশেষজ্ঞদের একটি দল রায় দিয়েছে যে কুকরিকে হত্যার জন্য ব্যবহৃত অস্ত্র হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। খুনিদের রক্তে ভেজা পোশাক, অপরাধস্থল থেকে রক্ত পরিষ্কার করার জন্য ব্যবহৃত পোশাক এবং হেমরাজের দেহ টেনে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত বিছানার চাদর পাওয়া যায়নি। রক্তে ভেজা স্কচ হুইস্কির বোতলে আঙুলের ছাপ শনাক্ত করা যায়নি। জলবায়ু বিহারের নিরাপত্তারক্ষীদের সাক্ষ্য যে তারা কাউকে ঘরে ঢুকতে বা বের হতে দেখেনি তা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়নি। রাজেশ এবং নূপুরের উপর বৈজ্ঞানিক পরীক্ষায় অপরাধে তাদের জড়িত থাকার বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
16 মে মধ্যরাত থেকে সকাল 6টার মধ্যে ঘটে যাওয়া ঘটনার সঠিক ক্রম স্পষ্ট নয়। কোনো প্রমাণ স্পষ্টভাবে রাজেশ বা নূপুরের অপরাধে কোনো ব্যক্তির ভূমিকার প্রমাণ দেয় না। স্পষ্ট উদ্দেশ্যের অনুপস্থিতি। সুপারিশ। অপর্যাপ্ত প্রমাণের কারণে সিবিআই মামলাটি বন্ধ করার সুপারিশ করে। সিবিআই অফিসার এজিএল কৌল পরে প্রকাশ করেন যে তিনি খুনের জন্য বাবা মায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে চান, কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা নীলাভ কিশোর এবং জাভেদ আহমেদ পর্যাপ্ত প্রমাণের অভাবে ক্লোজার রিপোর্ট দাখিল করার সিদ্ধান্ত নেন। ক্লোজার রিপোর্ট দাখিল করার আগে প্রথম সিবিআই দলের অরুণ কুমারের সাথে পরামর্শ করা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে খুনের সাথে তলোয়ার দম্পতির যোগসূত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তলোয়ার দম্পতির আত্মীয়স্বজন এবং তাদের সমর্থকেরা অভিযোগ করেছেন যে মামলার তদন্তকারী সমস্ত সিবিআই কর্মকর্তা রাজ্য পুলিশের সহকর্মী ছিলেন যারা মূল তদন্তে ব্যর্থ হয়েছিলেন। যেহেতু প্রতিবেদনে রাজেশ তলোয়ারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই তলোয়ার দম্পতি তাদের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করার জন্য সিবিআইয়ের সমালোচনা করেন। নূপুর দুঃখ প্রকাশ করেন যে সিবিআই তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 24 জানুয়ারি 2011 তারিখে 29 বছর বয়সী এক স্বঘোষিত ভিজিল্যান্ট উৎসব শর্মা আদালতের সামনে রাজেশ তলোয়ারকে মাংস কাটার দিয়ে আক্রমণ করেন। রাজেশের হাতে এবং মুখের ডান পাশে গভীর ক্ষত ছিল। মামলার ধীরগতিতে বিরক্ত বলে দাবি করা শর্মা এর আগে রুচিকা গিরহোত্রা মামলার প্রাক্তন পুলিশ প্রধান এস রাঠোরকে আক্রমণ করেছিলেন। নূপুর সিবিআইকে তার পরিবারের উপর জনতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন এবং মামলার বিষয়ে মিডিয়ার মন্তব্যের সমালোচনা করেছিলেন। 30 জানুয়ারি 2011 তারিখে আরুষির জন্য ন্যায়বিচারের দাবিতে লোকেরা যন্তর মন্তরে জড়ো হয়েছিল। বিক্ষোভে মিডল ফিঙ্গার প্রোটেস্টস গ্রুপের কর্মীরা উপস্থিত ছিলেন, যারা ব্যানার ধরেছিলেন সিবিআই কংগ্রেস ব্যুরো অফ ইনজাস্টিস এবং সিবিআই কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিস। তলোয়ারদের বিরুদ্ধে মামলা। 2011 সালের জানুয়ারিতে তলোয়াররা মামলাটি বন্ধ করার সিবিআইয়ের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি আবেদন দায়ের করেন। তবে গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতের ম্যাজিস্ট্রেট প্রীতি সিং তাদের আবেদন খারিজ করে দেন। 9 ফেব্রুয়ারি 2011 তারিখে তিনি সিবিআই ক্লোজার রিপোর্টকে চার্জশিটে রূপান্তরিত করেন এবং রাজেশ এবং নূপুরকে অভিযুক্ত হিসেবে তলব করেন। তলোয়ার দম্পতি প্রথমে এলাহাবাদ হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন তাদের বিরুদ্ধে সমন জারি এবং মামলা শুরু করার বিরুদ্ধে। তবে উভয় আদালতই তাদের আবেদন খারিজ করে দেয়। আনুষ্ঠানিক বিচার শুরু হয় 2013 সালের 11 মে থেকে। সিবিআইয়ের প্রতিনিধিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা। তলোয়ার দম্পতির পক্ষে ছিলেন প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, মুকুল রোহাতগি এবং রেবেকা মামেন জোন, যারা সকলেই প্রো বোনো কাজ করেছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা থাদারাই, রাজকুমার এবং মণ্ডলকে দেওয়া ক্লিন চিটের বিরোধিতা করার উপর মনোনিবেশ করেন, তাদের মক্কেলদের উপর সন্দেহ জাগানো বিষয়গুলির পাল্টা যুক্তি প্রদান করেন, এবং তদন্তে ত্রুটিগুলি তুলে ধরেন। তলোয়ার দম্পতিকে সাক্ষীর বক্তব্য এবং সিবিআই যে ছবিগুলির উপর মামলা করার জন্য নির্ভর করছিল সেগুলি দেখার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তারা থাদারাই, রাজকুমার এবং মণ্ডলের পলিগ্রাফ, নার্কো অ্যানালাইসিস এবং ব্রেন ম্যাপিং পরীক্ষার রিপোর্ট দেখার অনুমতি দেওয়া হয়নি। তলোয়ার দম্পতি সিবিআইয়ের এই দাবির বিরুদ্ধেও আপত্তি জানান যে 3 ব্যক্তির উপর নার্কো পরীক্ষা অবিশ্বস্ত। তারা এই রিপোর্টগুলি চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যান, কিন্তু 2013 সালের অক্টোবরে আদালত তাদের আবেদন খারিজ করে দেন এই কারণে যে এই ধরনের রিপোর্ট প্রমাণের জন্য অগ্রহণযোগ্য। আদালত আরও বলে যে তলোয়ার দম্পতি প্রতিটি পর্যায়ে তাদের দায়ের করা একাধিক আবেদনের উদ্ধৃতি দিয়ে বিলম্বের কৌশল অবলম্বন করছেন। সিবিআই আদালত তলোয়ার দম্পতির অনুযার্য এবং নলিনী সিংকে তলব করার আবেদনও খারিজ করে দেয় যাতে প্রমাণ করা যায় যে ওই রাতে হেমরাজের ঘরে 3 জন উপস্থিত ছিলেন। 2012 সালের আগস্টে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সিবিআই অফিসার এজিএল কৌল হেমরাজ সিং নামে তলোয়ার দম্পতির সাথে সিবিআইয়ের আনুষ্ঠানিক যোগাযোগের জন্য hemraj.jalbayubihar@gmail.com ইমেল আইডি ব্যবহার করছিলেন। সিবিআই প্রথমে এই অভিযোগগুলি অস্বীকার করেছিল, কিন্তু পরে স্বীকার করেছিল যে ইমেল আইডিটি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যা তারা ব্যাখ্যা করতে অস্বীকার করেছিল। সাংবাদিক অভিরূপ সেন অভিযোগ করেছিলেন যে এটি তলোয়ারদের বিরুদ্ধে একটি অশোধিত চাপের কৌশল ছিল, কারণ তাদের হেমরাজ নামে একজনের কাছ থেকে আসা মেইলগুলির জবাব দিতে বাধ্য করা হয়েছিল। তলোয়াররা বারান্দায় পাওয়া হাতের ছাপ এবং স্কচ হুইস্কির বোতল বিশ্লেষণের জন্য একটি স্পর্শ ডিএনএ পরীক্ষার জন্য অনুরোধ করেছিল।
তালোয়াররা গলফ ক্লাবে একটি স্পর্শ ডিএনএ পরীক্ষার জন্য অনুরোধ করেছিল যা হত্যার অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। এমনকি তারা এই পরীক্ষার জন্য অর্থ প্রদানের প্রস্তাবও দিয়েছিল। সিবিআই আণবিক জেনেটিক্স বিজ্ঞানী এবং আরুষি মামলার জন্য ডিএনএ পরীক্ষা পরিচালনাকারী সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিক্সের পরিচালক জে নাগারাজুর সাথে পরামর্শ করেছিল। নাগারাজু এলসিএনডিএনএ প্রযুক্তির নির্ভরযোগ্যতা এবং এর ফলে কোনো নতুন প্রমাণ পাওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট তালোয়ারদের আপিল খারিজ করে এবং আরও কোনো তদন্তের আদেশ দিতে অস্বীকৃতি জানায়। 2012 সালের আগস্টে সিএফএসএল ডিএনএ বিজ্ঞানী বি কে মহাপাত্র দাবি করেন যে তিনি আরুষির বালিশে পুরুষ ডিএনএ পেয়েছেন, যা হেমরাজের ঘরে উপস্থিত থাকার তত্ত্বকে সমর্থন করে। তবে পরে সিবিআই স্পষ্ট করে বলে যে মহাপাত্রের দাবি ভুল ছিল। বালিশটি হেমরাজের ঘর থেকে ছিল। এটি পার্সেল 21 এর একটি অংশ ছিল, যা 1 জুন 2008 সালে তলোয়ার দম্পতির বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল। আসামিপক্ষ যুক্তি দেয় যে সিবিআই ইচ্ছাকৃতভাবে তলোয়ার দম্পতিকে ফাঁসানোর জন্য এই ভুল বোঝাবুঝি তৈরি করেছে। এছাড়াও সেপ্টেম্বরে সিবিআই এই দাবিটি খণ্ডন করার চেষ্টা করে যে এয়ার কন্ডিশনারের শব্দের কারণে বাবা-মা বাইরের ঘটনা শুনতে পাননি। তারা দাবি করে যে দম্পতির ঘর এবং আরুষির ঘরের মাঝখানের দেয়ালের একটি অংশ প্লাইউডের পার্টিশন দিয়ে তৈরি। তারা আরও অভিযোগ করে যে হত্যার পর তলোয়ার দম্পতি সোহর্ত নামে একজন রঙিনকে ভাড়া করেছিলেন, যিনি আরুষির ঘরের অন্যান্য দেয়ালের সাথে মেলে এমন রং দিয়ে পার্টিশনটি রং করেছিলেন। সোহরাত সাক্ষ্য দিয়েছেন যে রাজেশ তাকে কাঠের পার্টিশনটি দেয়ালের সাথে মিলে যাওয়া রং দিয়ে দুবার রং করতে বলেছিলেন, একবার 2009 সালে এবং আবার 19 এপ্রিল 2010 সালে। তিনি আরও বলেছেন যে রাজেশ তাকে বারান্দার বাইরের গ্রিল গেট এবং লোহার গ্রিলটি সরিয়ে ফেলতে বলেছিলেন, দুটিই ভালো অবস্থায় ছিল। সিবিআই ইঙ্গিত দিয়েছে যে বাবা-মা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন। তলোয়ার দম্পতি এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন, বলেছেন যে ঘরগুলি একটি ইটের দেয়াল দ্বারা পৃথক করা হয়েছিল যার উপরে প্লাইউড ল্যামিনেশন ছিল। প্রতিরক্ষা আরও বলেছেন যে সোহরাতকে কেবল পার্টিশন নয়, পুরো অ্যাপার্টমেন্টটি রং করার জন্য ভাড়া করা হয়েছিল। তাছাড়া রংটি করা হয়েছিল 2009 সালের জুলাই মাসে। খুন এবং কখন অ্যাপার্টমেন্টটি খালি ছিল। তালোয়ার দম্পতি আরও বলেছেন যে তাদের কাছে সিবিআই থেকে এই মেইল আছে যা তাদের অ্যাপার্টমেন্টটি সংস্কারের অনুমতি দিয়েছে। 2010 সালের ক্লোজার রিপোর্টে সিবিআই বলেছিল যে খুনের রাতে ঘটনার ক্রম অস্পষ্ট ছিল। তবে আদালত তালোয়ার দম্পতিকে খুনের অভিযোগে অভিযুক্ত করার নির্দেশ দেওয়ার পর সিবিআই তদন্তকারী এজিএল কৌলো 2013 সালের এপ্রিলে আদালতে তার জেরা চলাকালীন নিম্নলিখিত সম্ভাব্য ঘটনার ক্রম বর্ণনা করেছিলেন। সিবিআইয়ের অতিরিক্ত এসপি এজিএল কৌলের মতে ঘটনার সম্ভাব্য ক্রম: রাজেশ কিছু শব্দ শুনতে পেয়ে হেমরাজের ঘরে যান। তিনি হেমরাজকে তার ঘরে দেখতে পাননি, তবে আরুষির ঘর থেকে কিছু শব্দ আসছে। তিনি হেমরাজের ঘর থেকে একটি গলফ ক্লাবের স্টিক তুলে নিয়ে আরুষির ঘরে ছুটে যান। তিনি আরুষির বিছানায় আরুষি এবং হেমরাজকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। রাগের বশে রাজেশ হেমরাজের মাথায় গলফ ক্লাব দিয়ে আঘাত করে। দ্বিতীয়বার আঘাত করার চেষ্টা করলে হেমরাজ সরে যায় এবং আরুষি আঘাতপ্রাপ্ত হয়। শব্দ শুনে জেগে ওঠা নূপুর তলোয়ার আরুষির ঘরে আসে। ততক্ষণে উভয় ভুক্তভোগী প্রায় মৃত্যুর কাছাকাছি। বাবা-মা হেমরাজের মৃতদেহ আরও উপযুক্ত সময়ে ফেলে দেওয়ার জন্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তারা তার মৃতদেহ বিছানার চাদরে মুড়ে তাকে টেনে বারান্দায় নিয়ে যান। তারা তার গলা কেটে একটি কুলার প্যানেল দিয়ে শরীর ঢেকে দেন। তারপর তারা আরুষির ঘরে আসেন, অপরাধের দৃশ্য সাজিয়ে দেন এবং দুটি দেহের ক্ষত একই রকম দেখায় তা নিশ্চিত করার জন্য তার গলাও কেটে দেন। তারপর তারা মেঝেতে রক্তের দাগ পরিষ্কার করেন। রক্তমাখা সমস্ত কাপড় এবং ধারালো অস্ত্রও সংগ্রহ করেন যাতে সেগুলো ফেলে দেওয়া যায়। তারপর তারা ফ্ল্যাট থেকে বেরিয়ে বাইরে থেকে মাঝখানের গ্রিলের দরজা বন্ধ করে হেমরাজের ঘরের মধ্য দিয়ে ঘরে প্রবেশ করেন, তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য। রাজেশ তখন স্কচ হুইস্কি পান করেন। আদালতের রায়: 2013 সালের 25 নভেম্বর একটি বিশেষ সিবিআই আদালত রাজেশ এবং নূপুর তলোয়ারকে দুটি হত্যার জন্য দোষী সাব্যস্ত করে। বিশেষ বিচারক শ্যাম লাল দম্পতিকে হত্যা, প্রমাণ নষ্ট করা, তদন্তে বিভ্রান্তি সৃষ্টি করা এবং ভুল এফআইআর দায়েরের জন্য দোষী সাব্যস্ত করেন। 2013 সালের 26 নভেম্বর জোড়া হত্যার জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তলোয়ার পরিবার এই রায়কে ন্যায়বিচারের অপব্যবহার বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে রাজেশ ও নূপুরের নির্দোষতা প্রমাণের বিষয়গুলি সিবিআই আদালতে উপস্থাপন করেনি।
সাংবাদিক অভিরূপ সেন অভিযোগ করেছেন যে বিচারক আসামি পক্ষের যুক্তি শেষ হওয়ার আগেই মামলার রায় লিখেছিলেন। 2014 সালের জানুয়ারিতে তলোয়ার দম্পতি এলাহাবাদ হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। 12 অক্টোবর 2017 তারিখে হাইকোর্ট তলোয়ার দম্পতিকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেয়, এই বলে যে তলোয়ার দম্পতির বিরুদ্ধে সিবিআই কর্তৃক উপস্থাপিত প্রমাণ যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে সন্তোষজনক নয়, এবং তাই কেবল সন্দেহের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হয়ে তাদের সন্দেহের সুবিধা দেওয়া উচিত। আরুষি হত্যা মামলায় গৃহকর্মী হেমরাজের হত্যার বিষয়ে সিবিআইয়ের তত্ত্বের জন্য হাইকোর্ট তাদের সমালোচনা করে বলেছে যে এটি একটি অসম্ভব অনুমান এবং স্পষ্টতই অযৌক্তিক। হেমরাজের স্ত্রী খুমকলা এবং তার ভাই অশোক ভূষাল এই রায়কে অন্যায্য বলে সমালোচনা করেছেন। হেমরাজের পরিবারের সদস্যরা এবং নেপালে তার আত্মীয়স্বজনরা বিশ্বাস করেন যে তলোয়ার দম্পতি দোষী। আরুষির হত্যা ও বিচারের হত্যা শীর্ষক বিচার আদালতের রায় বিশ্লেষণ করে একটি বইয়ে রায়ের সমালোচনা করা হয়েছে এবং মামলায় দাখিল করা প্রমাণের মানও পর্যালোচনা করা হয়েছে। এতে আরও যুক্তি দেওয়া হয়েছে যে আরুষির মামলা ভারতের হাজার হাজার অন্যান্য ফৌজদারি মামলার অনুরূপ অবিচারের মামলার প্রতিচ্ছবি তুলে ধরেছে। 8 মার্চ 2018 তারিখে সিবিআই সুপ্রিম কোর্টে খালাসের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায়, 179, এবং 10 আগস্ট সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আপিল গ্রহণ করে। জনসাধারণের দৃষ্টি আকর্ষণ। হেমরাজের মৃতদেহ আবিষ্কারের পর মামলাটি একটি অদ্ভুত রহস্য হিসেবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। এক কিশোরী মেয়ে এবং তার পুরুষ ভৃত্যের মধ্যে যৌন সম্পর্কের জল্পনা হলুদ সাংবাদিকতার জন্য উপাদান তৈরি করেছিল, যেমন আরুষির বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সমালোচকরা যুক্তি দিয়েছিলেন যে অতি উৎসাহী মিডিয়ার কথিত ট্যাবলয়েড সাংবাদিকতা পুলিশের ভুল পদক্ষেপের সাথে সাথে ন্যায়বিচারের পথকে বিকৃত করেছে। 2008 সালের 22 জুলাই বিচারপতি আলতামাস কবির এবং বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গণমাধ্যমকে মামলার প্রচারণার সময় সতর্ক থাকতে এবং আরুষি বা তার বাবার চরিত্র নিয়ে সন্দেহজনক ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকতে বলে। তারা চাঞ্চল্যকর মিডিয়া প্রতিবেদনগুলিকে সংবেদনশীলতা, রুচি এবং ভদ্রতার অভাব বলে সমালোচনা করে। 25 জুলাই গাজিয়াবাদ আদালতের বিচারক থাদারাই রাজকুমার এবং মণ্ডলের সাথে পুলিশের অমানবিক আচরণ নিয়ে আপত্তি জানান। 2012 সালে দাসনা জেলে থাকাকালীন নূপুর তলোয়ার মামলার উপর একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করেন, যার নাম ছিল আরুষির হত্যার পিছনে রহস্য, দুর্ভাগ্যবশত মাদারের গল্প। তবে জেল কর্তৃপক্ষ তার লেখা 17 পৃষ্ঠা জব্দ করে বলে যে বিচারাধীন মামলার উপর একটি বই লেখার জন্য তাকে আদালতের অনুমতি নিতে হবে। রাজেশ তলোয়ারের শ্যালিকা বন্দনা তলোয়ার তার অন্যান্য আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে নিয়ে তলোয়ার দম্পতির নির্দোষতা প্রমাণের জন্য একটি প্রচারণা শুরু করেছিলেন। www.justiceforarushitilwar.com ওয়েবসাইটের মাধ্যমে দলটি তদন্তে ভুলের জন্য সিবিআইকে দায়ী করেছিল। বন্দনা একটি ফেসবুক পেজ, একটি টুইটার অ্যাকাউন্টও তৈরি করেছিলেন এবং বাবা মায়ের নির্দোষতা ঘোষণা করে ইমেইল পাঠিয়েছিলেন। জনপ্রিয় সংস্কৃতিতে 2008 সালে বালাজি টেলিফিল্মস তাদের সোপ অপেরা কাহানি ঘর ঘর কিতে খুনের মামলার একটি অনুপ্রাণিত সংস্করণ চিত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিল। নূপুর তলোয়ার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এনসিপিসিআর-কে বালাজি টেলিফিল্মসকে অনুষ্ঠানটি সম্প্রচার করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করেছিলেন, এই বলে যে প্রযোজনা সংস্থা একটি ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে টিআরপি অর্জনের চেষ্টা করছে। তবে প্রযোজনা সংস্থা স্ক্রিপ্ট পরিবর্তন করতে অস্বীকৃতি জানায়। 2015 সালের ছবি রহস্য রহস্য জোড়া খুন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। বিশাল ভরদ্বাজ রচিত এবং মেঘনা গুলজার পরিচালিত 2015 সালের আরেকটি ছবি তালভার ও আরুষি হেমরাজ হত্যা মামলার উপর ভিত্তি করে তৈরি। আকিরা কুরোসাওয়ার 1950 সালের জাপানি ছবি রাশোমন এর সাথে সাদৃশ্যপূর্ণ তালভার মামলার 3টি পরস্পরবিরোধী ঘটনা তুলে ধরেছে, যার মধ্যে বাবা মায়ের বক্তব্য রয়েছে। সাংবাদিক অভিরূপ সেন 2015 সালে প্রকাশিত আরুষি নামে একটি বই লিখেছেন। বইটিতে যুক্তি দেওয়া হয়েছে যে আরুষির বাবা মা ন্যায়বিচারের অভাবে ভুগছেন। একটি ডিজিটাল কন্টেন্ট কোম্পানি আরে এই মামলাটি নিয়ে ট্রায়াল বাই এরর দ্য আরুষি ফাইলস নামে একটি পডকাস্ট তৈরি করেছে। দিল্লি ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা দল জামু দ্বারা প্রযোজিত পডকাস্টটি 2016 সালের মে মাসের শুরু থেকে সাপ্তাহিক ভিত্তিতে আরে এবং সাভন এ সম্প্রচারিত হচ্ছে। 2017 সালের তামিল ভাষার ছবি নিবুনান
একটি গল্প দেখানো হয়েছে যেখানে একটি অল্পবয়সী মেয়ে এবং তার পরিবারের একজন কর্মচারীকে মেয়েটির বাবা মা প্রেমের জন্য হত্যা করে। এই গল্পটি আপাতদৃষ্টিতে আরুষি হেমরাজ হত্যা মামলা থেকে অনুপ্রাণিত। 2017 সালের অক্টোবরে, মামলার যুক্তি ও পরিস্থিতি, এর তদন্ত এবং অবশিষ্ট অমীমাংসিত প্রশ্নগুলি অন্বেষণ করে 4 পর্বের একটি অনুসন্ধানী তথ্যচিত্র সিরিজ আরুষি, বিয়ন্ড রিজনেবল ডাউট, চ্যানেল নিউজ এশিয়াতে প্রিমিয়ার করা হয়েছিল। চ্যানেল নিউজ এশিয়া কর্তৃক কমিশনও প্রাপ্ত, এটি স্টোরিটেলার ফিল্মস দ্বারা প্রযোজিত হয়েছিল। 2017 সালের নভেম্বরে স্টার ওয়ার্ল্ডের একটি মৌলিক প্রযোজনা এইচবিও এশিয়ার সহযোগিতায় দাতাল ওয়ার্স, বিহাইন্ড ক্লোজড ডোরস নামে একটি অপরাধ তথ্যচিত্র মিনি সিরিজ প্রকাশ করে।